গল্প ভালোবাসার অযোগ্য। লেখিকা ফারহানা আক্তার রূপকথা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, নাফিজ এখনো বাসায় ফেরেনি। কেয়া বসে বসে মোবাইলে গেমস খেলছিল। তখনই তার মা এসে কেয়াকে বলল, নাফিজ এখনো বাসায় আসেনি কেন, তুই কি কিছু জানিস? কেয়া চোখে মুখে রাগে ভাব নিয়ে জবাব দিল, আমি কি তার অ্যাসিস্ট্যান্ট যে জানবো ওই অসভ্যটা কেন আসেনি, কই গেছে? এসব ফালতু ছেলের কথা আমাকে জিজ্ঞেস করো কেন? নাফিজ মা বাবা ভাই বোনহীন একটা ছেলে। জন্মের সময় মা মারা যায়। মা মারা যাওয়ার 1 মাস পরে বাবা দ্বিতীয় বিয়ে করে, তাই 2 বছর বয়স পর্যন্ত দাদির কাছেই থাকে। তখন অবশ্য বাবাই শহরের থেকে সৎ মায়ের অগোচরে খরচের টাকা দিতেন। কিন্তু নসিব সহায় না থাকলে যা হয়, জন্মের 2 বছর বয়সে দাদিও পরপারে চলেন যান। তারপর থেকে কেয়ার মা বাবা মানে নাফিজের বড় চাচা চাচি তার লালন পালন করতে থাকে। তখন অবশ্য কেয়ার মা বাবা নিয়ে সন্তান ছিল, তাই খুশি মনে নাফিজকে গ্রহণ করে। কিন্তু নাফিজকে লালন পালনের ভার নেওয়ার 1 বছর পরে কবিতা বেগম, কেয়ার মা, এর কোল জুড়ে কে আসে। কবিতা বেগম মনে করেন নাফিজকে নিজের করে নেওয়ার ফলেই আল্লাহ খুশি হয়ে তাকে সন্তান দান করেছেন, তাই তিনিও কখনো নাফিজকে কোন বিষয়ে কষ্ট পেতে দেন না। কেয়ার মা চুপ, বেয়াদব মেয়ে, নাফিজকে অসভ্য বলিস কোন সাহসে? ও কি অসভ্য দাবি করছে তোর সাথে যে তুই ওকে এভাবে বলিস? কোন দিন তোর সাথে তো উচ্চস্বরের কথাটা পর্যন্ত বলে না। কেয়া উফ, মা বন্ধ কর তোমার লেকচার, এসব ফালতু ছেলেকে নিয়ে আমার মুড খারাপ করাই না। কেয়ার কথাগুলো বলতে বলতেই কেয়ার মায়ের মোবাইলটা বেজে ওঠে। নাফিজ কল দিয়েছে। কবিতা বেগম, হ্যালো। নাফিজ, কই বাবা, আমি কখন থেকে টেনশনে আছি। নাফিজ, বড় আম্মু, সরি ভুল হয়ে গেছে। আসলে আমি যেখানে আছি সেখানে মোবাইল ইউজ করা এলাও না, তাই ভাবলাম পুরো কাজটা কমপ্লিট করে তোমাকে বাইরে এসে জানাবো। রাগ করো না প্লিজ। কবিতা বেগম, ওকে, করবো না, শুধু একটা বল, দুপুরে খেয়েছিস আর বাসায় কখন আসবি? তোর বড় আব্বু এসে যদি জানে তুই বাসায় নেই খুব রাগ করবে। নাফিজ, না খাওয়ার সময় পাইনি, আমি 1 ঘন্টার মধ্যে আসবো, তুমি বড় আব্বুকে কিছু বল না, আর বাসায় এসেই খাবো। বাই বলেই নাফিজ কল কেটে দেয়। আর এরই মধ্যে কেয়ার বাবা আসাদুর রহমান, কেয়ার বাবা, ও বাড়ি আসেন। আসাদুর রহমান একজন সফল ব্যবসায়ী। নাফিজের বাবা কেয়ার বাবার থেকে শিক্ষিত বেশি ছিলেন না, তার স্বপ্ন ছিল সরকারি চাকরি করার, তাই তিনি সেই পথেই যান। কিন্তু কেয়ার বাবা মাধ্যমিক পাশ করার পর বাবার মৃত্যু হওয়ায় সংসারের দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে নিজের স্বপ্নগুলোকে দাফন করেন বুকের গভীরেই। কিন্তু ভাগ্য ভালো হলে যা হয়, তিনি ছোট একটা ব্যবসা, পরিশ্রম আর জীবনসঙ্গী সাপোর্ট পেয়ে আজ একজন সফল ব্যবসায়ী। আসাদুর রহমান, কবিতা, তুমি কি ফ্রি? কবিতা বেগম, কি ব্যাপার, বাড়িতে ঢুকি এমন প্রশ্ন? আসাদুর রহমান, কারণ আছে, তাই তো করলাম এমন প্রশ্ন, আর তুমি তো সারাক্ষণ কেয়া আর নাফিজকে নিয়ে বিজি থাকো, তাই জিজ্ঞেস করছি। আমার আজ ডিনার ইনভাইট আছে, তোমাকে নিয়ে যাওয়ার ছিল। কবিতা বেগম, ও তাই বল, আমি তো বিজি না কিন্তু। আসাদুর রহমান, কিন্তু আবার কি? কবিতা বেগম, নাফিজ এখনো বাসায় ফেরেনি, সারাদিন কিছু খায়নি, আমি চলে গেলে ও কিভাবে খাবে, আর কেয়া ও বাসায় একা। আসাদুর রহমান, ও নাফিজ কখন আসবে আর কোথায় গেছে? কবিতা বেগম, আসতে 1 ঘন্টার মতো লাগবে, আর কোথায় গেছে সেটা বাসায় এসে বলবে বলছে। আসাদুর রহমান, তাহলে তুমি রেডি হয়ে নাও। বুয়াকে বল রান্না করা টেবিলে সব গুছিয়ে দেবে, আর কেয়া নাফিজ আসলেই একসাথে খেয়ে নেবে। কেয়া মামুনি, কি তুমি ওয়েট করতে পারবে না নাফিজের জন্য? এতক্ষণ কেয়া বসে বসে তার মা বাবার কথা মন দিয়ে শুনছিল আর একটা প্ল্যান করছিল মনে মনে। আজ সুযোগ পেয়েছে নাফিজকে অপমান করার, বাড়িতে যখন কেউ থাকবে না। সে কি করে হাতছাড়া করবে এমন সুযোগ? কেয়া, হ্যাঁ বাপি, তোমরা যাও, আমি নাফিজ আসলেই খেয়ে নেব। মা যাও, তুমি একটু ভালো করে তৈরি হও। ডিনার পার্টি বলে কথা। 1 ঘন্টার মধ্যে নাফিজ বসায় ফিরে, ততক্ষণে তার চাচা চাচি দুজনই পার্টির জন্য চলে যায়। নাফিজ ফিরে উপরে চলে যায়, আর কেয়ার ড্রয়িং রুমে থাকায় নাফিজকে রেখে কিচেনে যায়। বুয়ার টেবিলে সব খাবার গুছিয়ে রেখে নিজের ঘরে চলে যায়। 20 মিনিট পর নাফিজ নিচে এসে টেবিলে কেয়াকে দেখে উপর চলে যেতে নেয়, কারণ কেয়া কখনোই তার সাথে টেবিলে বসে খেতে চায় না, আর না ভালো করে কখনো কথা বলে। কবিতা বেগমের অনেক বকা শুনে এই জন্য সে, তবুও কেয়ার একটাই কথা, সে এই ছেলেকে কখনো আপন ভাবতে পারবে না, এই ছেলের কারণেই নাকি তার বাবা মা তাকে পর ভাবে। কি রে, চলে যাচ্ছিস কেন? খাবার কি খাবে তো? আর মা আম্মু বাসায় নেই, তাই আমি বসেছি, তোর খাবার নিয়ে ভাবিস না, আমি তো চিন্তা করি তাই বসেছি। হুম, আমি জানি বড় আম্মু বড় আব্বুর সাথে গেছে, আর এও জানি খাবার বুয়া রেখে গেছে। নাফিজ, ও হ্যালো, কি ভাবিস নিজেকে তুই এতিম মিসকিন কোথাকার? আসছে গলা উঁচু করে আমার সাথে কথা বলতে। খুব ভুলে যাস না, আমাদের বাড়িতেই থেকে ছোট থেকে বড় হয়েছিস। ভিখারি একটা, চুপচাপ খাবার খাওয়া যায় এখান থেকে। এই রে, এখনই গালি দিলাম, এখন যদি না খায় আর আম্মু জানতে পারে কেসও আমি খেয়ে যাব।
খেয়েই যাবো আমি, আর ভেবো না কাউকে কিছু বলবো। ঠোঁটের কোণে হাসি রেখে নাফিস কথাটা বললে ও বুকের ভিতরটা তার ঠিকই চিড়ে যাচ্ছে। তারপরে নাফিস চেয়ারে বসে পড়ল। যেই নেশা এক লোকমা মুখে নিল অমনি তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করল। কিছুক্ষণ আগে কেয়া নাফিসকে দেখিয়ে কিচেনে ঢুকে মরিচের কৌটা নিয়ে এসে টেবিলে তরকারির বাটিতে ঢেলে দেয় অনেকগুলো, যার ফলে নাফিস তরকারি ভাতে মেখে মুখে দিতেই তার চেহারার রং পাল্টে যায় ঝালের কারণে। আর এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সবকিছুই লুকিয়ে দেখছিলেন কেয়াদের বুয়া, কারণ উনি জানতেন রোজ কারণ তো আজও কিছু করবে সে নাফিজের সাথে, যেন নাফিজ কষ্ট পায়। রাত 12টার পর বাড়ি ফেরেন কেয়ার মা বাবা। এসে দেখেন পুরো বাড়ি অন্ধকার, শুধু উপরতলার একটা রুমে মৃদু আলো চোখে আসছে, আর সেটা নাফিজের রুম। আলোটা দেখে কবিতা বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল, এই ভেবে কেয়া কিছু করেনি তো। মায়ের মন হয়তো এজন্যই বুঝতে পারেন কখন কোন সন্তান কি করতে পারে। উনি এক প্রকার দৌড়িয়ে উপরে গেলেন। আসাদুর রহমানও বুঝতে পেরেছেন কোথায় গেল ওনার স্ত্রী এমন হন্তদন্ত হয়ে। কারণটা তার অজানা মেয়ের স্বভাবের। এরই মধ্যে বুয়া এসে ড্রয়িং রুমে দাঁড়ালো। বড় সাহেব, আপনার কিছু লাগবো? বুয়া: না, আমার তো কিছু লাগবে না, তবে বাসায় কি কিছু হয়েছে? কারণ তুমি তো এত রাতে জেগে থাকো না, আবার নাফিজের রুমে ও অলসে ও এত লেট ঘুমায় না জরুরি কাজ ছাড়া। আসাদুর রহমান: না সাহেব, কিছু হয় নাই। মুখটা কাচুমাচু করে: ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি, 10 মিনিটের মধ্যে তুমি এখানেই থাকবা, আর নাফিজকেও বলবে নিচে আসতে কথা আছে। ওদিকে কবিতা বেগম ও নাফিজের দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলতে থাকেন। আর দরজা খুলতেই নাফিজ হাসি মুখ করে জিজ্ঞেস করে, বড় আম্মু কেমন কাটবে সময়, আর তুমি এখানে কেন এসে ফ্রেশ হওনি এখনো? নাফিজের মুখটা দেখে কবিতা বেগমের বুকটা ধক করে ওঠে, কারণ ছেলের চোখ দুটো অসম্ভব রকম লাল আর ফোলাও, যা দেখে বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। এখনো চোখ থেকে অশ্রুগুলো লুকানোর বৃথা চেষ্টায় বারবার চোখ নিচু করে নিচ্ছে। কি হয়েছিল আজ বল আমায়, কে বলেছে? সত্যি বলবি, একদম মিথ্যে শুনতে চাই না। কবিতা বেগম: কি বলছো বড় আম্মু, কেন কিছু বলতে যাবে? আমি আসলে তোমাকে যা বলার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমি স্কলারশিপটা পেয়ে গেছি, আর 4 দিনের মধ্যেই আমার যাওয়ার ডেট পড়ে যাবে। এই জন্যই মনটা খারাপ হয়ে গেছে, তোমায় ছেড়ে থাকতে যে খুব কষ্ট হবে আমার, বলেই চোখে পানি ছেড়ে দিল নাফিজ। কবিতা ও কোন কথা না বলে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, তবে শুধু ছেলে চলে যাওয়ার জন্য নয়, কেয়া যে আজও খারাপ কিছু করেছে সেজন্য। বুয়া এসে বলতে লাগলো, বড় সাহেব নিচে যাইতে কইছে, আপনি গো 2 জনরে। তুমি যা, আমি ফ্রেশ হয়ে আসি। আর বুয়া, তুমি খাবার গরম করে টেবিলে দাও। কবিতা: 5 মিনিটের মধ্যে নাফিজ নিচে আসলো আর দেখলো বড় আব্বু গম্ভীর হয়ে সোফায় হেলান দিয়ে বসে আছেন। বড় আব্বু: কি হয়েছে তোমার, মুখটা এমন লাগছে কেন, শরীর ঠিক আছে তো? নাফিজ: আমি ঠিক আছি, তুই এত হাইপার হচ্ছিস কেন? আগে নিজেটা বল, তোর কি হয়েছে, সারাদিন কোথায় ছিলি? আর চোখ মুখের এমন হাল কেন তোর? বড় আব্বু: আমি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম সেটা রেজাল্ট পেয়েছি, তাই সব ফর্মালিটি কমপ্লিট করার পুরো দিন লেগে গেছে, আর কিছু মিস্টেক ছিল সেগুলো ওর ঠিক করতে সময় লেগেছিল। নাফিজ: নাফিজ আর বড় আব্বুর কথার মাঝে কবিতা বেগম এসে উপস্থিত হন, তবে তিনি একানা কেয়াকে ওর সাথে করে নিয়ে এসেছেন। কেয়া চোখ মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে সে গভীর ঘুমেছিল। একে তুমি কেয়াকে কেন নিয়ে আসছে ঘুম থেকে উঠিয়ে? আসাদুর রহমান: কারণ ও নাফিজকে আজকেও কিছু বলেছে। কবিতা: বুয়া টেবিলে খাবার রাখতে রাখতে এক চোখে তাকিয়ে তাদের সব কথায় মনোযোগ রাখছিল। কি ব্যাপার কেয়া, তুমি আজকেও কেন লেগেছো নাফিজের সাথে? ধমক দিয়ে কথাটা বলল আসাদ সাহেব। ধমকে আটকে উঠেছে কেয়া, চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে কেয়া। আমি কি করলাম? কাপা কান্ঠে। তুমি কি করেছে তুমি জানো না? এরই মধ্যে বুয়া গড়গড় করে বলতে লাগলো, খাবার টেবিলে ঘটে যাওয়া সবকিছু। কবিতা বেগম চোখে জল ছেড়ে দিলেন, সাথে বুয়া আর আসাদুর রহমান রাগে বসা থেকে দাঁড়িয়ে ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দেন কেয়ার গালে। আর চিল্লিয়ে বলতে থাকেন, তুমি কাকে এতিম মিসকিন বলেছো? কেয়াও যদি এতিম হয় তাহলে আমরা কারা? কিসের এত রাগ তোমার তার উপর? বলো কোন জিনিসের কমতি ছিল তোমার যে তুমি ওর খুশি মুখটা সহ্য করতে পারো না? যখন ছোট ছিলে তখন তোমার এমন আচরণগুলো বড় হয়ে ঠিক হয়ে যাবে ভেবে বাধা দিতাম না, কিন্তু তুমি আমাকে ভুল করে দিলে। বলেই ধপাস করে বসে পড়েন আসাদ সাহেব। সবাই দ্রুত এগিয়ে আসতে নিলেই আসাদ সাহেব বলে ওঠেন, সবাই যা যা রুমে যাও, আমি ঠিক আছি, এক্ষুনি ঘুমোতে যাব। কেউ আর কোন কথা বললেন না। সকালে ডাইনিং টেবিলে চা নিয়ে আসাদ সাহেব বসে পেপারে চোখ বোলাচ্ছিলেন, এমন সময় নাফিজ এসে বলতে লাগলো, বড় আম্মু আমি একটু কাজে বাহিরে যাচ্ছি, আর কাজ সেরে একটু বন্ধুদের সাথে দেখা করবো, তাই ফিরতে লেট হতে পারে, তুমি কিন্তু চিন্তা করো না।
তুমি কি সত্যি স্কলারশিপটা কনফার্ম করে দিছো যাওয়ার জন্য? আসাদ: হ্যাঁ বড় আব্বু, আমি এখন এজন্যই ভার্সিটিতে যাচ্ছি। ভিসা সংক্রান্ত কিছু কাজ বাকি আছে যেগুলো প্রিন্সিপাল স্যার ছাড়া সম্ভব না কনফার্ম করা। নাফিজ: ঠিক আছে, তুমি যেহেতু সহি করে নিয়েছো তুমি যাবে তো যাও, আমি আর যেতে না করবো না, তবে চাই যেন ভালো একটা রেজাল্টের সাথে শীঘ্রই ফিরে আসো। মুখটা ভার করে: বড় আব্বু, তুমি শুধু দোয়া করো যেন আমি ভালো কিছু করতে পারি। ক্ষমা করে দিও বড় আব্বু, আমি আর ফিরবো না এখানে। জানি তোমাদের অনেক খারাপ লাগবে, তবে তোমাদের দায়িত্ব আমারই থাকবে। আমি তোমাদের ছেলে হয়ে সবসময় থাকবো, শুধু চোখের সামনে থাকতে পারবো না। তা না হলে যে আরেকজন কষ্ট পাবে তার অধিকার তো আমার চেয়ে বেশি তোমাদের উপর। মনে মনে বলল কথাটা নাফিজ। আচ্ছা, এই নাও কার্ড, আসার সময় শপিং করে ফিরবে, প্রয়োজনীয় সবকিছু কিনে। কার্ডটা এগিয়ে দিতে দিতে বললেন আসাদ সাহেব, আমার কার্ড লাগবে না, শপিং করা আছে আমার। আর বড় আম্মু পরশুই আমায় টাকা দিয়েছিল, সেটাও খরচ হয়নি এখনো। নাফিজ: একদম চুপ, নিয়ে যায়, এটা কোন কথা না। আর হ্যাঁ, আমার তোমাকে কি বলে বকা উচিত? কাল যা কেয়ার করেছে তারপরও তুমি মুখ খুললে না কেন? ওর এত সাহস হয় কি করে তোমাকে এতিম বলার? আমি কি মরে গেছি? তোমার বড় আম্মু তার কথাটা মনে ছিল না তোমার? কি করে পারলে কেয়ার এমন সব কথা শোনার পর ওকে কিছু না বলে থাকতে? থাক না বড় আব্বু, ও বুঝতে পারিনি কি বলে ফেলেছে। কি করে বলবো ওকে কিছু না চাইতে যে ওর চোখের মাঝে হারিয়ে যাই আমি? আমি দেখতে পাই তো আজকাল ওর চোখে আমার সর্বনাশা, তাই তো যত দ্রুত সম্ভব আমি সব ছেড়ে চলে যাব। তবুও যদি একটু খুশি হয় সে। বড় আব্বু, আমি যাই এখন, রাতে তুমি অফিস থেকে ফিরলে কথা হবে। বড় আম্মু, গেলাম আমি। এতক্ষণ দূর থেকে সবকিছু দেখছিলেন কবিতা বেগম, চোখে পানি টলমল, তাই সামনে আসছিলেন না। মায়ের চোখ তো তাই ছেলের কষ্টগুলো অনায়াসে দেখেছিলেন ছেলের চোখে। হোক না সে অন্যের গর্ভে লালন পালন তো তিনিই করেছেন। মন থেকে চোখ পর্যন্ত সবটাই পড়তে পারেন তিনি নাফিজের, তাই তো সবসময় দোয়া করেন মেয়েটাকে যেন কোন রকমে বাঁধতে পারেন নাফিজের সাথে। এতে করে ছেলে মেয়ে দুজনই চোখের সামনে থাকতো। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে কাজ করতে লাগলেন আর আসাদ সাহেবও চলে গেলেন অফিসে। সারাদিনে কেয়াকে আর কেউ কিছু বলল না, তাই তার মন অস্থির, কেন কেউ কিছু বলল না। রাতে নাফিজ বাড়ি ফিরে জানালো বৃহস্পতিবার রাতে তার ফ্লাইট। আজ সোমবার আর মাত্র দুদিন পরই। তাই আসাদ সাহেব নাফিজকে রেখে বললেন যেন তার বাবার সাথে একটিবার দেখা করে আসে। কিন্তু নাফিজ ডিরেক্টলি বলে দেয় তার বাবা শুধু তার বড় আব্বু, তাই আর কারোর সাথে দেখার কোন প্রশ্নই আসে না। বৃহস্পতিবার সকাল থেকে বড় আম্মু বারবার চেক করছেন নাফিজের কি নেওয়া হলো, কি বাকি রইল। আর রান্নার সাথে এলাহি কাণ্ড, নাফিজের প্রিয় সব ধরনের খাবার তৈরি করেছেন আর ফাঁকে ফাঁকে অশ্রু বিসর্জন দিচ্ছেন। সন্ধ্যায় বড় আম্মু দুজনকে এয়ারপোর্ট নিয়ে যেতে হচ্ছে, কারণ তারা চায় যতক্ষণ সম্ভব ছেলেটাকে দেখবেন। নাফিজ যাওয়ার আগে বাড়ির দারোয়ান চাচা বুয়া সবার কাছ থেকে বিদায় নেয়, শুধু বাকি থাকে কেয়া। একবার ভাবছে তার সাথে কথা বলে নিবে, আবার ভাবছে কেয়া রেগে যাবে। দোটানায় ভুগতে ভুগতে ঠিক করে কথা বলবে, অন্তত শেষবারের মতো একটাবার দেখে যাবে। যেই ভাবা সেই কাজ। নাফিজ কেয়ার রুমে যায় আর দেখতে পায় সে ঘুমিয়ে আছে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে কেয়ার পাশে হাঁটু গেড়ে বসে। বুঝতে পারে কেয়া গভীর ঘুমে আছে, তাই আস্তে করে বলতে থাকে, কেয়া মাফ করে দিস। আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই আর না, এবার সব সুখ শুধু তোর হবে। বাবা মা এবার শুধু তোরই থাকবে। নাফিজ নামের এই কাঁটাটা আর তোর জীবনে থাকবে না। খুব ভালোবাসি আমি তোকে, আর এই কথাটা আমি জীবনে তোকে বলতে পারবো না, আমি জানি আর চাইও না তুই জানিস। কিন্তু আমি তোর থেকেও বেশি ভালোবাসি বড় আব্বু আর বড় আম্মুকে। তাই এমন কিছু কখনো করবো না যাতে করে তাদের কোন কষ্ট হয়। ভালো থাকিস। আল্লাহ হাফেজ বলে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল নাফিজ। রাত 10টা। নাফিজ, কবিতা বেগম, আসাদুর রহমান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে লাস্টবারের মতো বড় আব্বু বড় আম্মুকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে সামনে পা বাড়ায় নাফিজ, আর তখনই পিছন থেকে কেউ ডেকে ওঠে। নাফিজ পিছনে ফিরে অবাক সবাই, কারণ নাফিজের বাবা এসেছে। অবাক হয়েছে নাফিজ নিজেও, কারণ জন্মের এতগুলো বছরের মধ্যে মাত্র কয়েকবার এসে তার বাবাকে দেখেছে, তবে কখনো তার সাথে কথা বলেনি বা আদর যত্নও করেনি। দূর থেকে দেখেই চলে যেত, আজ প্রথম তার বাবার মুখে নিজের নাম শুনল। ঘৃণা, ক্ষোভ, রাগ, নাকি এত বছর প্রথম বাবার চোখে নিজের জন্য মায়া দেখে বুক ফাটা আর্তনাদ করতে চাইছে, বুঝতে পারছে না নাফিজ। চোখ দুটো জ্বলছে ভীষণ রকম জ্বালা, কিন্তু সে চাইছে না প্রকাশ করতে এই মুহূর্তে কোন কিছুই। আপনি এখানে কেন এসেছেন? নাফিজ, আমায় ক্ষমা করে দে বাবা, আমি যা
পুরো কথা শেষ না করতে দিয়ে নাফিস বলে উঠলো, বড় আব্বু আমার লেট হয়ে যাচ্ছে, আসছি আমি, তোমরা নিজের খেয়াল রেখো। আর ওনাকে বলে দিও যাকে আমি চিনি না জানি না তার সাথে ক্ষমা করা না করার প্রশ্নই আসে না। আল্লাহ হাফেজ বলেই যখন সামনে ফিরবে তখন মনে হলো সামনে একজোড়া পরিচিত চোখ তার দিকে তাকিয়ে আছে খুব অভিমানী দৃষ্টিতে। সে আর কে না, কেয়া। এতক্ষণ ধরে আড়াল থেকে দেখছিল, হয়তো ভেবেছিল কেউ দেখবে না, কিন্তু না, নাফিজের চোখে আটকা পড়লো আর নাফিজ ও উচ্ছল হয়ে নিজের গন্তব্যে পা বাড়ায়। কানাডা। 2 দিন পর সকাল 10:30 প্রফেসর লি এর সামনে নাফিজ তার হোস্টেল রুম আর যাবতীয় থাকা বিষয়ে কিছু ডকুমেন্টস জমা দেয় এবং প্রয়োজনীয় কথাবার্তা কমপ্লিট করে ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ায়। ভুলবশত গ্রুপে এন্ট্রি নেয় আর তখনই বাধে বিপত্তি। হেই স্টপ, একটা মেয়ে দেখতে বাংলাদেশি, ইন্ডিয়ান টাইপ। মিস্টার, নাফিজ প্রশ্ন করে মেয়েটিকে। ইয়া, আর ইউ নিউ কামার হেয়ার? মেয়েটি। ইয়েস, এনি প্রবলেম? ইউ ফ্রম? মেয়ে। বাংলাদেশি, নাফিজ। ওহ, আইসি, নাম কি তোমার? নাফিজ রহমান। তুমিও বাঙালি? হ্যালো মিস্টার, হোয়াটএভার তুমি বলছো কেন আপনি করে বলবে, আর আমার সাথে অবশ্যই রেসপেক্টের সাথে আন্ডারস্ট্যান্ড। আর হ্যাঁ, এখানে নিউ কেউ আসলে তাকে কিছু রুলস ফলো করতে হয়। এটিটিউডের সাথে কথাগুলো বলল মেয়েটি। আপনি কি জানতে পারি, আসলে আমি স্কলারশিপ ফর্মের কোথাও এমন কোন রুলস লেখা পাইনি, আর নাওতে লেখা ছিল এখানে আসার পর আমার কোন মিস হোয়াটএভার এর কথা মেনে চলতে হবে। নাফিজ। হে ইউ মিস্টার। নাফিজ মেয়েটিকে থামিয়ে দিয়ে বলল, নাফিজ রহমান নাম আমার। তারপর বলেন কি রুলস? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নাফিজ, কারণ তার ক্লাসে সময় হয়ে যাচ্ছে আর সে এখনো কনফার্ম না এটাই তার ক্লাস কিনা। কাউকে জিজ্ঞেস করারও সুযোগ পায়নি, তার আগেই মেয়েটি এমন পথ আটকে দাঁড়িয়েছে। এনিওয়ে, এখানে একটা রুলস আছে, নতুন কেউ আসলে পুরনোদের থেকে একটা টাস্ক দেওয়া হবে আর নতুনকে তা পূরণ করতে হবে। এতক্ষণ ধরে নাফিজ আর মেয়েটির মধ্যে যত কথা হয়েছে তার কিছুই বুঝতে পারেনি ক্লাসের বাকিরা, তাই সবাই এবার একসাথে বলে উঠল কি কথা হচ্ছে ওদের মধ্যে। এজন্য মেয়েটি আগে সবাইকে বললো সে পরে ডিটেলস বলবি, এখন এই নতুন ছেলেটিকে যা বলবে তা করতে দিক। কি করতে হবে? নাফিজ বেশি কিছু না বলে মেয়েটি করিডোরে একটু সামনে দাঁড়ালো, তারপর বলল, এখান থেকে প্রথমটা মেয়েটি তোমার সামনে দিয়ে যাবে, সে মেয়েকে তোমার লিপ কিস করতে হবে বলে মেয়েটি সেখান থেকে নাফিজের সামনে এসে বলল, গেট রেডি, কয়েকটা মেয়ে আসছে এদি। মেয়েটি আর কথাটা পুরো বলতে পারল না, তার আগেই সে তার ডান হাত দিয়ে মেয়েটির কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে বাম হাত দিয়ে মেয়েটির চুলগুলো মুঠোয় বন্দি করে নিজের ঠোঁটে মেয়েটির ঠোঁট পুড়ে নিল আর পুরো 5 মিনিট পর ছাড়লো। মেয়েটি মুহূর্তেই চোখ দুটো বড় বড় করে ফেলল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে সামনে থাকা কেউ কিছু বুঝতে পারল না, সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে ছিল তাদের দিকে। যখন হুশ এলো মেয়েটি রাগি চোখে নাফিজের দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলতে লাগলো, দেখে নিব তোমাকে আমি, ইডিয়ট, ব্লাডি চিপ। নাফিজ মেয়েটির আঙুলটা ধরে বলতে লাগলো, এই যে মিস হোয়াটএভার টাস্ক ছিল ওখান থেকে, করিডোরের দিকে দেখিয়ে, যে মেয়ের প্রথম আসবে তাকে কিস করতে হবে, আর আমার দেখা তুমি প্রথম আসলে তাই তোমাকে করে দিলাম, আর এতই যদি শখ হয় কিস পাওয়া তো এমনিতেই বলতে পারো করে দিব, এনিটাইম তোমার কষ্ট করতে হবে না। বলে মেয়েটির আঙ্গুল নিচের দিকে নামিয়ে সে ক্লাসে গিয়ে সবাইকে উদ্দেশ্য করার প্রশ্ন করলো, এটা কোন ডিপার্টমেন্ট? তারপর জানতে পারলো এইটা ডিপার্টমেন্ট সেম, বাট এটা তার জুনিয়রদের ক্লাস। আর মেয়েটি সহ বাকি সবাই বুঝতে পারলো নাফিজ সিনিয়র ব্যাচের। নাফিজ দুপুরে ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হওয়ার পথে দেখতে পেল সকালের মেয়েটি একটি গাড়িতে উঠে বসলো। এতক্ষণে নাফিজ মেয়েটির দিকে ভালো করে দেখলো, গায়ের রং হলদে ফর্সা, চেহারাটা গোলগাল, চোখে সানগ্লাস, চুলগুলো কার্ল করা, হাইট ও পারফেক্ট, শুধু পোশাকটাই বেমানান লাগছে নাফিজের চোখে। কারণ শর্ট স্কার্ট পরনে, যার কারণে হাঁটুর উপর অবধি ফর্সা পা দুটো অকপটেই দেখা যাচ্ছে। সন্ধ্যায় হোস্টেলে বসে নাফিজ তার নতুন সিমটার সংযোগ চালু করে প্রথমে বড় আম্মুর নাম্বারে ডায়াল করে, কিন্তু নাম্বারটা বন্ধ পায়। তারপর বড় আব্বুকে কল দেয়, সেখানে কাঙ্ক্ষিত নাম্বারটি বিজি পায়। অনেক সময় চিন্তা করার পর এক প্রকার বাধ্য হয়ে কল দেয় কেয়ার নাম্বারে। কলটি ডায়াল হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভ হয়ে যায়, যেন সেই কলটি অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাই তো বাজতেই ধরে ফেলে। হ্যালো কেয়া, কেমন আছো? সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য, আসলে বড় আম্মুকে কল পাচ্ছিলাম না তাই তোমাকে করতে হলো। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত বলতে হবে না, আমি এমনিতেও জানি তুই কথা বলার জন্য, আর যাই হোক আমাকে কল দিবি না। কেয়া, কেমন আছো বড় আব্বু? বড় আম্মু কেমন আছে? ভালো আছে, তুই চিন্তা না করলেও চলবে, আম্মু বাসায় নেই, শপিং এ গেছে। আর আব্বু অফিসে। অনেকটা রেগে গিয়ে। আচ্ছা, বড় আম্মুকে বলো আমি ভালোভাবে পৌঁছেছি, হোস্টেল ক্লাস সবই জয়েন করেছি, আম্মু যেন আমায় নিয়ে চিন্তা না করে। ভালো থেকো, আল্লাহ হাফেজ বলেই নাফিজ কলটা কেটে দিল।
বড় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। কি এমন অন্যায় করেছিল সেদিন সে তার অনুভূতিগুলো কেয়ার সামনে তুলে ধরে ভাবতেই অতীতে ডুব দিল নাফিজ। অতীত আজ কেয়ার কলেজের শেষ দিন ফেয়ারওয়েলটা কেয়া ও তার ক্লাসের সব মেয়েরাই শাড়ি পরবে প্ল্যানও করেছিল। হলো তাই কেয়া শাড়ি পরে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। তখনই রুমের পাশে যাওয়ার সময় নাফিজের চোখ দুটো আটকে গেল কেয়ার ওপর, আর মনে হলো এই যেন কোন অপসরী অথবা কোন রূপকথার রাজকন্যা যার সৌন্দর্যের কাছে সবকিছুই যেন ফিকে। পরক্ষণে এইভাবে ভুল করছে সে। কেয়ার দিকে এভাবে তাকানোর কোন অধিকার বা দুঃসাহস আর নেই, তাই নিজের চোখ দুটোকে সংযত করতে সেখান থেকে চলে গেল সে। আর এই কিছু মুহূর্তের ঘটে যাওয়া কোন কিছুই চোখ এড়ালো না তার। সেও বোধ হয় এমনটাই চাইতো বোঝার পর থেকে, তবে কখনো বুঝতে দিতে চায়নি নিজে থেকে। কেয়া তো চাইতো এই 6 ফুট লম্বা বডি বিল্ডার ছেলেটা যেন তাকে কখনো নজরবন্দি করে, নিজে থেকেই যেন কখনো সামনে এসে দাঁড়াবে আর বলবে, কেয়া আমি তোমার প্রেমে পড়ে গেছি, তোমার মার পড়েছি, তুমি কি হবে আমার সেই মায়ের বাঁধন? যে বাঁধন চাইলেও আমি কেন পৃথিবীর কোন শক্তিই ছিঁড়তে সক্ষম হবে না। কিন্তু না, এই ছেলেটা কখনোই তার দিকে 2 মিনিট ঠিক মতো তাকায়ও না, যেন তাকালেই কোন অন্যায় হয়ে যাবে। এগুলো ভাবতে ভাবতেই বেরিয়ে যায় কেয়া। দুজন একই জায়গায় পড়াশোনা করলেও কখনো একসাথে যায় না। গেটে প্রবেশে দক্ষিণ দিকটার কলেজ ভবন, তার সামনে খোলা মাঠ, বড় বড় 2-1টা গাছ যেখানে বসে আছে কলেজের স্টুডেন্টরা, আর উত্তর আর পূর্ব দিকটায় ভার্সিটির বিশাল বিশাল ভবন। নাফিজ আর তার কিছু বন্ধু মিলে একটা গাছের নিচে বসেই আড্ডা দিচ্ছিল। এমন সময় কলেজের একটা মেয়ে আসলে, শাড়ি পরা, খোপায় সাদা গাছা ফুল, চোখে কাজল আর মুঠো ভর্তি রেশমির চুড়ি, সব মিলিয়ে সত্যি অনেক সুন্দর মেয়েটা। সব বন্ধু মিলে যখন মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাবার চেষ্টায় ছিল নাফিজ, তখন তার দৃষ্টি নিচু করা বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। আর এই ব্যাপারটাই মেয়েটি তার এইমাত্র উপস্থিত হওয়া বাবাকে দেখালো। বাপি, আমি বলেছি না নাফিস সবার থেকে আলাদা, নম্র, ভদ্র আর শান্ত স্বভাবের, ঠিক এই জন্যই আমি তাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনেই নাফিস মেয়েটির দিকে এক পলক তাকালো, কিন্তু পরিচিত কেউ বলে হচ্ছে না তার। হ্যালো ইয়াং ম্যান, তুমি যদি বিজি না থাকো তবে কিছু কথা ছিল তোমার সাথে। মেয়েটির বাবা: আসসালামু আলাইকুম। জি বলুন। নীরা, আমার মেয়ে এই কলেজে ভর্তি হবার পর থেকেই আমাকে তোমার সম্পর্কে বলতো। তার ধারণা সে তোমাকে ভালোবেসে ফেলেছে, আর এই কথাটা সে আমাকে প্রায় 1.5 বছর ধরে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি তার আবেগ, বয়সের দোষ ভেবে কখনো গুরুত্ব দেইনি। নাফিজ এবার যথেষ্ট অপ্রস্তুত ফিল করেছে। সে মাথা নিচু করে বলল, আঙ্কেল আম সরি, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সাথে সাথে মেয়েটি ঝাঁঝিয়ে উঠল, এই কি বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা 1.5 বছর ধরে বলার চেষ্টা করছি, সাহস হচ্ছিল না, তাই আজ আমার বাপিকেই সাথে করে নিয়ে আসছি, যেন বাপি একেবারে বিয়ের ডেট ফিক্স করে যেতে পারে। এবার বল রাজি কিনা? একদমই কথাগুলো বলে মেয়েটি চুপ হলো। সবাই হতবাক, কি হচ্ছে এখানে? এমন ঘটনায় অনেক মানুষও জড়ো হয়ে গেল, আর নাফিজ আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। শুধু এখানে জমা হওয়া এক কোণের চোখে আগুনের ঝড় উঠে গেল। বাকিরা তো ফ্রি সিনেমা দেখায় ব্যস্ত। নাফিজের নজর পড়ল সবার পেছনে থাকা কেয়ার দিকে। তার নজর পড়তেই কেয়া রেগে চলে গেল সেখান থেকে। এরপর অনেক কথা বলে বুঝিয়ে বিদায় করল মেয়ে আর তার বাবাকে। তবুও যাবার সময় মেয়েটির বাবা তাকে মেয়ের জামাই হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে যান। দুপুরের পর ফেয়ারওয়েল শেষে কেয়া বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির সামনে যায়, তখনই নাফিজ এসে সামনে দাঁড়ায়। কেয়া, তোমার সাথে কিছু কথা ছিল, তুমি কি 2 মিনিট আমার কথাটা শুনবে? নাফিজ। কেয়ার সকালের ঘটনা মনে পড়ে গেল, আর মুহূর্তেই তার প্রচুর রাগ হলো। সে নাফিজকে কিছু বলতে না দিয়ে নিজেই শুরু করলো, কি বলবি? সকালে যা করেছিস সেগুলো কি ভেবেছিস তুই তোর গার্লফ্রেন্ড আর তার বাবাকে কলেজ ক্যাম্পাসে কি কি ড্রামা করিস সেগুলো কি আব্বুকে বলে দিব এই ভয় আছিস? আমার বাবার খেয়ে পরে ভার্সিটিতে এসে মেয়ে নিয়ে প্রেম করে ঘুরে বেড়াস সেগুলো বলে না দিয়ে সেই ভয় আছিস? তোর মতো ছোট লোক, ভিখারি একটা, এর চেয়ে বেশি কিছু পারে না, সেটা সবাই জানে, আমার বলার প্রয়োজন নেই। তবে ভয় পাস না, আমার আব্বুর চোখে দায়িত্বের পট্টি লাগানো, তাই তোর কুকীর্তি বললেও মানবে না। বলেই কেয়া গাড়িতে করে চলে গেল, আর নাফিজ ছাড়া দাঁড়িয়ে রইল। এতক্ষণে কেয়া চেঁচিয়ে বলা কথাগুলোতে অনেকগুলো ছেলেমেয়ে জড়ো হয়ে গিয়েছে। নাফিজ হাতে মুঠোয় রাখা গোলাপটাকে মুষ্টিবদ্ধ করে চেপে ধরল, সাথে কাটার আঘাতে হাতটা ছিঁড়ে রক্ত বের হতে লাগলো। এই গোলাপটা ছিল কেয়ার জন্য, কারণ নাফিজ আজ তাকে ভালো লাগার কথা বলতে চেয়েছিল। কিন্তু না, ভাগ্য এতটাও সদয় না তার উপর। মিস্টার নাফিজ, আপনার কল এসেছে হোস্টেল সুপারভাইজার এর কাছে। হঠাৎ হোস্টেল গার্ডের ডাকে বর্তমানে ফিরে এলো নাফিজ। চোখটা ঝাপসা হয়ে আছে, 2 ফোঁটা জল ও চিকচিক করছে চোখের কোণে। চোখ মুখ মুছে নাফিজ চলে গেল সুপারের কাছে।
কল রিসিভ করতেই ওপাশ থেকে কিরে তুই ফোন ধরছিস না কেন? সে কখন থেকে কল করছি, তোর বড় আম্মু অস্থির হয়ে আছে 2 দিন ধরে। বড় আব্বু? সরি, বড় আব্বু আসলে এখানে পৌঁছে হোস্টেলে ওঠা ভার্সিটির কিছু ফর্ম এগুলো নিয়ে একটু ঝামেলায় ছিলাম আর রাত ক্লাসও করতে হয়েছে। কেমন আছো তোমরা? আমি কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে, তোমাদের পাইনি। কেয়ার সাথে কথা হয়েছিল। নাফিজ: আমরা ভালো আছি রে, তোকে খুব মিস করছি। তো বড় আম্মু তো যখন তখন কান্না জোরে বসে। তুই ঠিক আছিস তো? আর তোর যত দ্রুত সম্ভব তুই তোর কার্ড নিয়ে যখন যা লাগবে আমাকে কলে না পেলে ইমেইল করে দিবি। তুমি বড় আম্মুকে বোঝাও আমি একদম ভালো আছি আর কান্না যেন না করে বলবে আমার জন্য দোয়া করতে, আমি যেন ভালো কিছু করে ফিরতে পারি। হুম বাবা, ভালো থাকিস, নিজে যত্ন নিস। বাই। পরদিন আম্মু: আমি গেলাম, আজ ফিরতে লেট হবে, ভার্সিটি থেকে সোজা শপিং এ যাব। কেয়া: আজকে আবার কিসের শপিং? তোর গত সপ্তাহেই তো কত কিছু কিনলি। কবিতা বেগম: উফ, আম্মু কালকে আমার বেশি সুমির গায়ে হলুদ ভুলে গেলে তুমি। কেয়া: তো বিয়েতে আমরাও যাবো, তাতে তোর কেন শপিং এ যেতে হবে? গিফট তোর আব্বু কিনবি আর আজ বিকেলে গেস্ট আসবে তোকে দেখতে, তাই আজ ভার্সিটি যাওয়ার কোন দরকার নেই, বরং একটু পার্লারে যা। কবিতা বেগম: আমাকে রাগিয়ে নাকি বলেছি আমাকে দেখতে আসছে? আমি কি বলেছি বিয়ে করবো এখন? নাকি বলেছি পড়াশোনা করবো না? চিৎকার করে। আমাকে কেন শোনাচ্ছিস? তোর আব্বুকে বল, উনি বলেছেন মেহমানকে আসতে। আমি আজকে বাড়িতেই আসবো না, দেখি কাকে দেখাও তোমরা। নাফিজকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমি। কাউকে না, ওই ফকিরটাকেই বিয়ে করবো। অন্য মেয়ের থেকে প্রপোজাল পাওয়া সব বের করবো। বিয়ে আমার হবে তো ওই হারামিটার সাথে, না হলে আমার নাম ওকিয়া রহমান না। মনে মনে। কানাডা: হ্যালো মিস্টার নাফিজ। হাই মিস হোয়াটেভার। হোয়াট রাবিশ। এনিওয়ে আমি এনা, আমার বাপি এই কলেজের লেকচারার। তো আমি কি করতে পারি মিস এনা? নাফিজ: সরি, হাতটা সামনে এগিয়ে। কালকের জন্য আসলে আমরা তোমাকে আমাদের ব্যাচের মনে করে এমনটা করছিলাম। পরে জানতে পারলাম তুমি সিনিয়র ব্যাচের। এনা: সরি ননিত কো রাতকা লেগিং করাটা কমন ব্যাপার। আরাম সরি যে কাল আমি করেছি, আসলে রাগে বসে করে ফেলেছি। এমনিতেই লেট এসেছি, তার উপর আবার কাল প্রথম দিন ছিল আর ডিপার্টমেন্ট হলো কোন কিছুই আমার ছিল না, তাই। নাফিজ: ইটস ওকে, আমিও জাস্ট শো করছিলাম কারণ কোন ছেলের সাহস হয়নি আজ পর্যন্ত আমাকে টাচ করার। আর তুমি ব্লাশিং। বাই দ্য ওয়ে ফ্রেন্ডস। হাত এগিয়ে দে। নো, এতটা ফাস্ট হওয়ার দরকার নেই। সময় হলে ফ্রেন্ড হয়ে যাবো বলেই চলে গেল নাফিজ। আর এনা অনেকটা অনুভব করলো এমন বিহেভে। সন্ধ্যায় শপিং করে কেয়া বাসায় ফিরে অবাক, কারণ ড্রয়িং রুমে বসা মেহমানদের মধ্যে বসা তার একমাত্র শত্রু জাহিন। জাহিন আহমেদ সন অফ আশরাফ আহমেদ, যে কিনা কেয়ার বাবার বিজনেস হাতে ঘনিষ্ঠ বন্ধু। সোফায় বসা জাহিন আর তার ফ্যামিলিকে দেখে কেয়ার বুঝতে বাকি রইল না যে এরাই মেয়ে দেখতে আসছে। কেয়া মামুনি এদিকে আসো তো। আসাদুর রহমান: কেন আব্বু? আমি তো বাইরে থেকে আসছি, ফ্রেশ হয়ে আসি। কেয়া: মেয়ের এমন জবাবে অগ্নিদৃষ্টিতে তাকালেন আসাদ সাহেব মেয়ের দিকে, তবে সামনে মেহমান থাকায় তেমন কিছু বলতে পারলেন না। আর কেয়া সোজা উপরে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকেই রাগে হাতে সব শপিং ব্যাগগুলো আছড়ে ফেলে দিল আর ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে নিচে বসে পড়ল। খুব মনে পড়ছে নাফিজকে তার। কখনো তো ভালো মুখে একটা কথাও বলতো না সে নাফিজের সাথে, তবে আজ কেন মনে হচ্ছে একটু কথা বলা দরকার। খুব কান্না পাচ্ছে, কান্না করছেও সে। এভাবেই 30 মিনিটের মতো শাওয়ারের নিচে বসে রইল কেয়া। তারপর দরজায় কড়াঘাত শুনে বেরিয়ে আসে। দরজা খুলে দেখি কাজের বুয়া দাঁড়িয়ে আছে, নিচে তাকে রাখা হয়েছে। কেয়া 5 মিনিট পর নিচে নেমে এলো। কেয়া জাহিনকে নিয়ে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসো, অনেকক্ষণ ধরে বুড়োদের মাঝে বসে বোর হচ্ছে। কেয়ার বাবা: না না আঙ্কেল, আমি মোটেও বোর হচ্ছি না, তবে ছাদে ঘোরাটা মন্দ লাগবে না বলেই মুচকি হাসলো। কেয়াও বাধ্য হয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরলো আর পিছন পিছন জাহিনও। নাফিজ: ফ্রি আছো? এনা: না, আমার আরও একটা ক্লাস আছে। নাফিজ: ওহ, ওকে ওয়েট করছি। এনা: ফর হোয়াট? নাফিজ: একটু তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। এনা: কে তুমি? নাফিজ: হোয়াট? এনা: বাংলা বোঝ না? ও তুমি তো আবার ক্যানাডিয়ান, বাংলা বুঝবে কি করে? ইংলিশ নিশ্চয়ই বুঝবে। হু আর ইউ? নাফিজ:
এবার বেশ রেগে গেল এনাও স্টুপিড আমার সাথে ফাজলামো করছো এই এনার সাথে। কাজটা খুবই খারাপ করছো মনে রেখো। এনা, ওকে রাখবো, আমার মেমোরি যথেষ্ট স্ট্রং। নাফিজ, এবার এনার রাগ চরম পর্যায়ে চলে গেল। আমি তোমার সাথে ভালোই ভালোই বন্ধুত্ব করতে চেয়েছিলাম কিন্তু শত্রুতা করে নিলে। খুব শীঘ্রই তুমি নিজের করা শত্রুতাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল মনে করে পস্তাবে। বললে এনা তার ফ্রেন্ডসদের নিয়ে চলে গেল। হা, এতটুকু একটা মেয়ে আমাকে শত্রুতা দেখাতে আসছে বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নাফিজ। কেন যেন এই মুহূর্তে তার কেয়াকে দেখতে খুব মন চাচ্ছে, কিন্তু দেখতে পারবে না ভেবে আরো অস্থির লাগছে। আজকের আকাশটা অনেক সুন্দর তাই না কেয়া? জাহিন, দৃষ্টি সুন্দর রাখলে আকাশ কেন পুরো দুনিয়াটাই সুন্দর লাগে। কেয়া, হুম, আর তাই তো আমার সুন্দর দৃষ্টির কারণে তুমিও এত সুন্দর। জাহিন, আর সত্যি যদি এমনটা হয় তাহলে আমি আমার সৌন্দর্যটাকেই ঘৃণা করব। কেয়া, আমি আমার সুন্দর মন দিয়ে তোমার ঘৃণাটাকে সরিয়ে দেব। জাহিন, সেগুলো বালি, বলি কেয়া একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তুমি যতটা ঘৃণা করবে আমায় ততটাই ভালো ও বাসবে দেখে নিও। জাহিন, সেই ঘৃণাটাই তো নেই, তোমার প্রতি ভালোবাসাটা কোথা থেকে আসবে? কেয়া, জোর করে বাসিয়ে নেব ভালো, তুমি শুধু একবার কবুল বলো। জাহিন, এজন্যই তো তুমি ভালোবাসার অযোগ্য একটা মানুষ। বিয়ে তো যাকে ইচ্ছা করা যায় কিন্তু ভালোবাসাটা সবার জন্য আসে না। কেয়া, মোম, ছেলেটা অ্যাটিটিউড দেখায় খুব। দুদিন ধরে জয়েন করা প্রফেসরদের চোখের মনি হয়ে গেছে আর ক্যাম্পাসে ও সিনিয়র জুনিয়র সবাই ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য একটু পড়ে লেগেছে। কতটা ট্যালেন্টেড হলে কেউ বিদেশে এসে দুদিনই এত বেশি পপুলার হতে পারে। আর আমারও কেন জানি ওর সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছে, কিন্তু ওই স্টুপিডটা আমাকে সহ্যই করতে পারে না। কথাগুলো এনা তার মায়ের সাথে বলছিল। এনার মা অনামিকা বেগম মনে প্রাণী একজন খাঁটি বাঙালি। শুধু স্বামীর প্রফেশন আর ইচ্ছের মূল্য দিতে তাকে প্রবাসী জীবন কাটাতে হচ্ছে, আর সাথে একমাত্র মেয়েকেও দিন দিন উগ্র আর ক্যানাডিয়ান কালচারের সাথে মিক্স স্বভাবে মানুষ হতে দেখছে। নাফিজ প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য একটা মলে এসেছে হোস্টেলেরই একটা ছেলেকে নিয়ে। কেনাকাটার ফাঁকে নাফিজের চোখ আটকায় একটা স্কাই ব্লু শার্টের ওপর। সে ভাবলো এটা নিয়ে যাবে, তাই সে শপের দিকে পা বাড়ায় আর সাথে সাথেই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। আর মেয়ের হাতে থাকা সবটা কোল্ড কফি নাফিজের ওপর পড়ে। হোয়াটস ইউর প্রবলেম ম্যাম? চুপ হয়ে যায় মেয়েটি। আম সরি বলে মেয়েটির দিকে তাকায় নাফিজ। এনা নাফিজ তুমি? একসাথেই বলে ওঠে দুজন। মানে আবারও ঝগড়া হবে রিলাস? হ্যাঁ, আমি তোমার কোনো সমস্যা? নাফিজ, অবশ্যই সমস্যা। মেয়ে দেখলে কি নিজেকে সামলাতে পারো না? গায়ে লাগা কি অভ্যাস আছে তোমার? এনা, ও মিস, হোয়াটেভার দেখে চলতে পারো না? নিজে এসে গায়ে পড়ো আর আমাকে বলো গায়ে লাগার অভ্যাস আছে। নাফিজ, আমার চোখ ঠিক আছে, আমি দেখেই চলি, তুমি কেন ইচ্ছে করে গায়ে পড়লে? চিৎকার করে বলতে লাগলো এনা। এবার নাফিজেরও রাগ চড়ে গেল, সেও চিৎকার করে ওঠে, কেমন দেখো, এই চোখ দিয়ে 6 ফুট লম্বা একটা মানুষ চোখে পড়ে না? একদম বাজে কথা বলা বন্ধ করো, সুন্দরী মেয়ে দেখলেই যে নিজেকে কন্ট্রোল করতে পারো তা আমার খুব ভালো করেই জানা আছে। এনা, আমি কি পারি না পারি তা আমার ভালো করেই জানা আছে। প্রবলেম তো তোমার ভার্সিটিতে বন্ধু হতে একটু পড়ে লেগেছিলে, যে মানা করে দিলাম অমনি এখানে এসে সিন ক্রিয়েট করছো, ফাজিল মেয়ে কোথাকার। নাফিজ, ইউ ইডিয়ট বলেই এনা নাফিজকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠায় আর নাফিজ খপ করে তার হাতটা মুছে ধরে ফলস্বরূপ এনা ঘুরে যায় আর এনার হাতটা পিঠের দিকে যায়। এনার পিছনে বা নাফিজের সামনে, আর এনা হাতটা নাড়াতে চেয়ে ও পারছে না, এতটাই শক্ত করে ধরেছে নাফিজ। প্রচন্ড ব্যথা লাগছে তবুও প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সে শুধু অনুভব করছে নাফিজের নিঃশ্বাসে এনার কাঁধে পড়ছে। নাফিজ তো বলেই যাচ্ছে কত কিছু, কিন্তু এনার হুঁশ নেই এগুলো শোনার। সে শুধু অনুভব করছে তার হৃৎপিণ্ডের গতিবিধি ক্রমে বেড়ে চলছে। কিছুক্ষণ পর যখন নাফিজ খেয়াল করলো এনা চুপ করে আছে, তখনই সে ধাক্কা দিয়ে এনাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। এতক্ষণে হুঁশ এলো এনার, তবে সেটা বোধ হয় সময়কের জন্য। দেখো, পুরো 40 মিনিট ধরে শপিং মলে ঘুরতে হচ্ছে তোমার কারণে, আর কত সময় লাগবে একটাটি শার্ট শোধ করতে, রেগে বললো এনা। একদম কথা বলবে না, কোল্ড কফি গায়ে ফেলতে কে বলছিল? আর ফেলেছো তবুও সরি না বলে পুরো আধ ঘন্টা ওখানে দাঁড়িয়েই ঝগড়া করছো। আর তার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মলে, শেষ পর্যন্ত পুলিশের থেকে শাস্তিও পয়ে গেলাম ফ্রিতে। অল ক্রেডিট গোজ টু ইউ মিস। হোয়াটেভার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল নাফিজ। শাট আপ, জাস্ট শাট আপ মি। আমার দোষ দিচ্ছ কেন? নিজে চোখে দেখে চলতে পারো না, আসছো আমার দোষ দিতে?
হুহ। কিছুক্ষণ আগে যখন নাফিজের এনা তুমুল ঝগড়া শুরু করেছিল তখন মলে বর্ষার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে মলের ম্যানেজার পুলিশ ইনফর্ম করে, কিন্তু তবুও যখন দুজন থামার নাম নিচ্ছিল না বাধ্য হয়ে ফাঁকা ফায়ার করে ভয় দেখায়। তারপর দুজনের থেকে ঝগড়ার শুরুটা শুনে পুলিশ নিজেই কিছুক্ষণ স্তব্ধ থাকে যে সামান্য একটা ধাক্কার জন্য ও এমন কিছু হতে পারে। তারপর শাস্তি স্বরূপ দুজনেকে এক হ্যান্ডকাপে লক করে ছেড়ে দেয় আর বলে যতক্ষণ দুজনের শপিং শেষ না হবে এভাবেই বাধা থাকবে, আর পুলিশ সিকিউরিটি রুমে বসে সিসি ক্যামেরায় নজর রাখবেন, আবার যদি কোন প্রকার ঝামেলা করে তাহলে থানায় নেওয়া হবে দুজনকেই। বর্তমানে নাফিজ অনেক কষ্টে একটা টি শার্ট পছন্দ করে কিনেছে, কিন্তু তার মাঝে এনা আরেকটা শার্ট এগিয়ে দিয়ে বললো এটা ট্রাই করো। নাফিজ চোখ বড় বড় করে তাকাতে এনা বলল, ভেবো না তোমার জন্য দেখতে বলছি, আমার বাড়ির দারোয়ানকে গিফট করবো, সে দেখতে তোমার মতোই, তাই তুমি একটু ট্রাই করো। তোমার বাড়ির দারোয়ানের জিনিস আমি ট্রাই করবো কেন? নাফিজ সাইজটা চেক করার জন্য। এনা নাফিজ আর কোন কথা বাড়াতে চায় না, তাই প্রথমে ডান হাতটা ঢোকালো। বিপত্তি ঘটলো তখন যখন বাম হাতটা ঢোকাতে যাবে, কারণ তার বাম হাতের সাথে এনার ডান হাত ও হ্যান্ডকাপে বন্ধ। শার্টের সাইজ আমার মাপে ঠিকই আছে, নিতে পারো, দারোয়ানের ও ফিট হবে বলেই নাফিজ কেয়ার দিকে এগিয়ে দিল হালকা পিঙ্ক কালারের শার্টটা। কেয়ার তৈরি হচ্ছে সুমির গায়ে হলুদের জন্য একটা লাল পাড়ের হলুদ জামদানি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, হালকা মেকআপ, চোখে গাঢ় মোটা করে কাজল, লাল লিপস্টিক, কানে ঝুমকুরতা দুল, খোপা করে সাদা গাজরা আর কপালে লাল মাঝারি সাইজের একটা টিপ, ব্যাস কমপ্লিট সাজ। আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিল কেয়া, তারপর যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই হঠাৎ দরজাটা খুলে ঘাড়ের ওপর পড়লো আর চমকে যায় কেয়া। তখনই মনে পড়লো নাফিজের ডায়েরির মাঝের একটা পাতায় লেখা কিছু লাইন। মেয়ে, তুমি মায় ফেলে বাঁধতে চেও না আমায়, যদি বাঁধতে চাও তবে এসো কবুলাল শাড়ি, কাজল আঁকা চোখ আর খোপা করে। আমি বাঁধবো গাজরা তোমার খোপায়, তুমি তখন বেঁধো আমায় তোমার মোহে। মনে হতেই কেয়া মুচকি হাসলো, আর তখন তার মারুমে ঢুকে বোঝার চেষ্টা করছে কেয়ার ঠোঁটের কোণের এই হাসির রহস্য কি। নাফিজ মৃদু আওয়াজে বললেন কবিতা বেগম। কেয়ার ঘোর কাটলো মায়ের মুখে নাফিজের নাম শুনি। তারপর বলল, তুমি এখানে কখন এলে, আর ওই হারামিটার নাম কেন নিলে, কি করছে আবার? চুপ, অসভ্য মেয়ে, একদম বাজে ভাষায় কথা বলবি না। তোর বাপি গাড়িতে বসে আছে, আমরা হলুদে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, তোকে ডাকতে আসছিলাম। খুব রেগেই কথাগুলো বললেন কবিতা বেগম। কেয়া বুঝতে পেরেছে ভুল সময় সে নাফিজের নাম নিল। এখন আর কিছু নাফিজকে নিয়ে বললে মামের মধ্যে তুফান শুরু হবে, তাই চুপ করে নিচে চলে গেল। গাড়িতে বসে আবার ভাবতে লাগলো, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার দিকে তাকিয়ে কখনো একটা কথাও বলতে পারে না? কই ভার্সিটিতে তো কত মেয়েদের ফ্রেন্ড, সে তারা তো সবাই সুন্দরী না? নাকি লোপা আপনি ঠিক নাফিজ থেকে মন থেকে ভালোবাসে, তাই তো এতটা ক্লোজ ফটো আছে দুজনের মধ্যে? এমনিতেও তো তারা স্কুল থেকে একসাথে ছিল, তারপর কলেজ, ভার্সিটি সবখানেই একসাথে তারা। আমার কি জাহান্নামে যাক, আমার জন্য নাফিজ শুধুই ভিখারি একটা। আমি কেন ভাববো তার কথা? হোস্টেলে ফিরে নাফিজ শার্ট আর বাকি জিনিসগুলো চেক করছে, সবকিছু ঠিক মতো কিনেছে কিনা। হঠাৎ আর ও একটা শপিং ব্যাগ চোখে পড়লো। আরে এটা তো ওই চুরি লোক সেনা দারোয়ানের জন্য কেনা শার্টটা। ওর চিরকুট ও আছে সাথে, বা দারোয়ানকে এত ভালোবাসা দেখিয়ে গিফট দেওয়া। দেখবো নাকি কি লিখেছে চিরকুটে। নানা অন্যের জিনিস চেক করা ঠিক হবে না। ধুর, কি ভাবছি, এখানে কি আছে নাকি ওই চিপকু মেয়েটা, বলেই নাফিজ চিরকুটটা খুললো। খুব মানাবে তোমাকে পিঙ্ক কালারটা মিস্টার দারোয়ান। লেখাটা পড়েই নাফিজের চোখ চড়কাচ। এই মেয়ে দারোয়ানকে ভালো টালা বাসে না তো আবার? হতেও পারে, দেখতেই কেমন লুচি স্বভাবের মনে হয়, আর চরিত্রও তেমন। আমি ভাবতাম হয়তো পোশাকটাই বাজে পড়ে। যা খুশি করুক, আমার কি, তবে এটা কি করে দেবো একে? ভার্সিটিতে নিয়ে গিয়ে দেওয়ার ঠিক হবে না, সবাই কি ভাববে? কেয়া হলুদ থেকে ফিরে কেবলই চেঞ্জ করেছে, অমনি মোবাইলটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে রিসিভ করলো না। পরপর আরো 3 বার বাজলো। এবার বিরক্ত হয়ে কলটা ধরল কেয়া। হ্যালো। কি খুব বিরক্ত করে ফেললাম বুঝি কল দিয়ে? জাহিন, তোমার কি মনে হয় মধ্যরাতে কাউকে কল দিবা আর সে খুশি মনে কল উঠাবে? কেয়া, তা কেন হবে? তবে কলটা যদি কারো হবু হাজবেন্ড করে তো খুশি হওয়ারই কথা। জাহিন, জাহিন ভুল করে, ওর লিমিট ক্রস করো না, নয়তো আমি কতটা হিংস্র হব তুমি ভাবতেও পারবে না। অনেক রেগে চিল্লিয়ে কথাগুলো বলল কেয়া। ওমা, আমি তো ভয় কাঁপতে লাগলাম, কি হবে আমার এখন? আমি বাঘিনীকে খেপিয়ে দিয়েছি, এবার আর আমার রক্ষা নেই। জাহিন তাচ্ছিল্যের সাথে বলল কথাগুলো। একটু ভুল বললে আমি বাঘিনী না, তার চেয়ে ও বেশি হিংস্র। যতটা তুমি কল্পনায় আনতে পারবে না ততটাই হিংস্র। কেয়া,
যেদিন আমি তোমার কলেজে প্রথম দেখেছিলাম সেদিন তুমি তোমার ক্লাসের এক ছেলেকে হকি স্টিক দিয়ে ক্যাম্পাসে মেরেছিলে শুধুমাত্র সেই ছেলে তোমার বান্ধবীকে বাজে কমেন্ট করেছিল বলে। সেদিন থেকেই তো এই জাহিনকে একে হিংস্র বাঘিনী বলেছিল। আর তুমি জানো তোমার এই রূপটাকে নিজের ছায়া আটকানোর জন্য সব ভয় ডরকে শেষ করে তোমার পিছনে লেগেছিলাম। জাহিন, আর ভুলটা সেদিনই করেছিলে, তাই তো গিফটও পেয়েছিলে গত বছর ডান গালে 5 আঙ্গুলের ছাপ। কেয়া, একটু ভুল বললে 5 না 4 আঙ্গুলের ছিল ছাপটা। তবে হার মানিনি, এজন্যই তো এবার পুরো পরিবার সহ এসেছিলাম। জাহিন, এবারও ভুল করেছো, তবে এবার আমি তোমার ভুলটা শুধরে দেব। গুড নাইট, বাই বলেই কেয়া কলটা কেটে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুরো 15 মিনিট ধরে নাফিজ এনাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে শপিং ব্যাগটা হাতে নিয়ে। বুঝতেই পারছে না ভেতরে যাবে কিনা। ভেতরে গেলে এনা বা তার ফ্যামিলি কিভাবে নেবে ব্যাপারটা। ক্লাসমেট হ্যারি থেকে অ্যাড্রেসটা নিয়েছিল, হোস্টেলের পাশে হওয়াতে 5 মিনিটের মধ্যেই এসে পড়েছে। কিন্তু ব্যাগটা ফেরত দেওয়ার জন্য বাড়ির ভেতরে যাওয়া ছাড়া কোন রাস্তা নেই। সব দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে কলিং বেলে চাপল। একজন মধ্যবয়সী শ্বেতাঙ্গ মহিলা দরজা খুলে দিলেন, দেখে মনে হলো মেয়ের হবে হয়তো। পিছনেই আরো একজন মহিলাকে দেখতে পেলেন। দেখেই বোঝা যাচ্ছে বাঙালি হবে। আর অবাক করার বিষয়, পরনে সাদামাটা সিলোয়ার কামিজ, চেহারাটায় অনেকটা মায়া ভরা। মহিলাটি নিজে এগিয়ে এসে বললেন, তুমি কি নাফিজ? নাফিজও শোক, এটা কি করে সম্ভব? এই অচেনা মহিলা, এই অচেনা বিদেশের মাটিতে, যেখানে সে আসলোই কিছুদিন আগে, আর বাড়িতে তো এই প্রথম আসলো। নাফিজের শত শত ভাবনায় ছেদ ঘটে মহিলাটি আবার যখন বলল, তুমি কি নাফিজ? এনার ভার্সিটি ফ্রেন্ড। জি আন্টি, আমি নাফিজ, কিন্তু আপনি আমায় কিভাবে? ভেতরে আসো বলছি, আর আমি এনার মা। ওহ, আসলে আন্টি, এনা এটা বলে ফেলে এসেছিল। শার্টের ব্যাগটা এগিয়ে দিয়ে, এটাই দিতে এসেছিলাম। আচ্ছা তুমি বসো তো, আগে পরে শুনছি সব বলে মেয়েকে বললেন কফি পাঠাতে। এখানে তো বাঙালি তেমন কেউ চোখে পড়ে না, তোমাকে দেখে আমার কতটা খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। নাফিজ বসে বসে বলল, আন্টি একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? মনে করার কি আছে, বলো, কি বলতে চাও? অনামিকা বেগম। আপনি আমাকে দেখে কি করে চিনলেন? নাফিজ, ও তোমাকে চিনবো না? সে তো যেদিন থেকে তোমার সাথে পরিচয় হয়েছে সেদিন থেকে তোমায় নিয়ে এত কথা বলেছে যে আমার বাড়ির মেয়ে পর্যন্ত তোমাকে চিনে। আর সেদিন তো তোমাদের একসাথে ফটো। আর বলতে পারলেন না তিনি তার আগেই এনার সে ড্রয়িং রুমে, আর এসব শুনতেই এনার রাগান্বিত চোখে তাকায় মায়ের দিকে। নাফিজ ও একটু হতচকিত হয়ে তাকায় এনার দিকে, পরক্ষণেই চোখ নামিয়ে নেয় এনার পোশাক দেখে। ছোট্ট জিন্স আর একটা ব্যাকলেস টপ পরা। মেয়ে কফি দিয়ে গেলে এনাও তার মায়ের কথায় নাফিজ কফিটা শেষ করে বেরিয়ে যায় সেখান থেকে। তারপর থেকে এনা আর নাফিজের মধ্যে ঝগড়া জিনিসটা অনেক কমে যায় আর অনেকটা ফ্রেন্ডের মতোই থাকে। নাফিজ কিছুটা দূরত্ব রাখার চেষ্টা করে, কিন্তু এনার সেদিকে কোন খেয়াল নেই। নাফিজ বুঝতে পারে এনা এই কিছুদিনের মধ্যেই অনেকটা ফুটবল হয়ে গেছে। কিন্তু নাফিজ তো চাইলেও অন্য কারো প্রতি ফুটবল হতে পারবে না। তার মনটা তো অনেক আগেই ফুটবল হয়ে আছে কারো প্রতি। হোক না নাফিজ তার ঘৃণার পাত্র, হোক না তার ভালোবাসার অযোগ্য, কিন্তু সেই তো নাফিজের মনটার একচ্ছত্র অধিপতিনি। ওদিকে কেয়া আর জাহিনের বিয়ে নিয়ে কেয়ার বাবা অনেক সিরিয়াস হয়ে গেছেন, কারণ আশরাফ আহমেদ তার ছেলেকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে বিজনেসে চাপে ফেলতে চান, নয়তো তার পক্ষে এত বড় ব্যবসা একা সামলানো দায় হয়ে গিয়েছে। আর আসাদুর রহমান ও জাহিনকে হাতছাড়া করতে চান না মেয়ের জেদের জন্য। আর কবিতা বেগম গুমরে মরছেন নাফিজের কথা ভেবে। তিনি তো দেখেছেন নাফিজের চোখে কেয়ার আকাঙ্ক্ষা। আর নাফিজ তার সেই সন্তান দেখে তিনি জন্ম না দিয়ে ও মায়ের স্বাদ নিয়েছেন তার মাধ্যমেই। কিন্তু কেয়াও তো নাফিজকে সহ্য করতে পারে না। অত শত ভাবনায় পাগল প্রায় কবিতা বেগম। নাফিজ রোজ কল করে কথা বলেন বড় আব্বু বড় আম্মুর সাথে, শুধু কথা হয় না তার মনের আকাঙ্ক্ষিত মানুষটির সাথে। কেয়াও খুব চায় একটা বার কথা বলুক নাফিজ তার সাথে, কিন্তু কিভাবে বলবে? সে তো সবসময় নাফিজকে ছোট করে কথা বলেছে, সবসময় অপমান করেছে, তাহলে নাফিজকে কি করে বলবে একটু কথা বল আমার সাথে? দুজনের মনে দুজনের বিচরণ চলে, শুধু চলে না মনের বিরুদ্ধে গিয়ে দুজনে ভালোবাসি বলা। দুইটা মানুষ, দুইটা মন, দুই প্রান্তে থেকেও একই দুঃখ নিয়ে জীবন কাটাচ্ছে। পড়ালেখার পাশাপাশি বন্ধু আড্ডা সবকিছুই আজকাল খুব ভালো চলছে নাফিজের। জাহিনের রোজ রোজ কল করা, বাবার সাথে প্রায় বিয়ে নিয়ে কথা কাটাকাটি, আর নাফিজকে মিস করা, এসব নিয়ে খুব বাজে সময় কাটছে কেয়ার। দুই সন্তানের চোখের ভাষা, মনের খবর বুঝতে পেরেও কিছুই করতে পারছেন না তিনি। এর চেয়ে বড় অপারগতা বোধ আর কিছুই নেই দুনিয়ায়। এরই মধ্যে কয়েকদিন নাফিজের সাথে কথা বলার সময় এনাকে দেখেছেন তিনি নাফিজের পাশে।
এই জন্য মনটা বড্ড খচখচ করছে তার, এই ভেবে নাফিজ কেয়ারকে ভুলে যাবে না তো। তিনি তো চান কেয়ার সাথে নাফিজের বিয়ে হোক, অন্তত দুজনই তার বাড়িতে তার চোখের সামনে থাকবে। তবে নাফিজ যদি অন্য কোন মেয়েকে ভালোবেসে ফেলে তবে তিনি রাগ করবেন না, আগেই ঠিক করেছেন। রাস্তার পাশে সারি সারি মাপল গাছ আর সিলের গাছ মাথা উঁচু করে আছে। ঝিরিঝিরি বাতাস বইছে, কখনো কখনো এই বাতাসে শরীরে ছোটখাটো ঝাঁকুনি দিচ্ছে, মনে হচ্ছে শীতের আগমন ঘটবে, কিন্তু না, এখন তো বসন্ত, শীত তো কবেই চলে গেছে। তবে কি শরীরে তাপ বৃদ্ধি পাচ্ছে, জ্বরের আগমন ঘটছে, এই পরদেশে অসুখ জিনিসটা একদমই কাম্য নয় নাফিজের। মনটা অদ্ভুতভাবে পিছনে ফিরতে চাইছে। মায়ের কথা মনে তার, তবে মায়ের ছায়া হয়ে যে ছিল সেই ছায়া বড় আম্মুর কোলে মাথাটা এলিয়ে দিতে ইচ্ছে করছে খুব, যেমনটা কদিন আগেও দিয়েছিল। কিন্তু আজ শত শত মাইল দূরে এই মানুষটা থেকে চাইলেও বলতে পারবে না একটাবার মাথায় হাত রাখতে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, হোস্টেলে পৌঁছতে আরো 20 মিনিটের রাস্তা পাড়ি দিতে হবে। শরীরটা তো সায় দিচ্ছে না, বুঝি জীবন রঙ্গসঙ্গ হবে তার। এই মুহূর্তে একটা বার বড় আম্মুর আওয়াজ শুনতে পারলে বোধ হয় যমদূতকেও হাসি মুখে বরণ করা যেত। হাঁটতে হাঁটতেই মোবাইলটা হাতে নিল নাফিজ, ঝাপসা চোখে নাম্বারটা ডায়াল করলো। হ্যালো নাফিজ, কেমন আছিস বাবা? তুই কালকে কল দিলি না কেন রে? আমাকে দুশ্চিন্তায় ফেলে কি সুখ পাস বলতো? চলে আয় না বাবা আমার কাছে ফিরে, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না, কত কষ্ট হয় আমার বুঝিস না কেন? একদমই কথাগুলো বলে চলছেন কবিতা বেগম, কিন্তু ওপাশ থেকে শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ আসছে। নাফিজের কোন উত্তর নেই, শুধু পাশ থেকে একটা মেয়ের গলা শোনা গেল, নাফিজ ওপেন ইউর আইস, হোয়াট হ্যাপেন উইথ ইউ নাফিজ, ওপেন ইউর আইস। 8 ঘন্টা পর নাফিজ চোখ খুলল। চোখের সামনে দুইটা নগ্ন সাদা পা, মাথায় কারো হাত। চোখ দুটো পুরোপুরি খুলে দেখার চেষ্টা করছিল মানুষটাকে, তখনই আওয়াজ এলো, ডোন্ট গেট আপ, ইউ নিড মোর রেস্ট, আইল কাম ব্যাক, জাস্ট ওয়েট আ মিনিট বলেই চলে গেল এনা। হ্যাঁ কণ্ঠ শুনেই নাফিজ বুঝতে পেরেছে এটা এনা, কিন্তু এনা এখানে কেন? না তো এনা নয়, সে এখানে কেন? রুমটা হোস্টেলের রুম নয়, তাহলে কি এনা নিয়ে এসেছে এখানে? নাফিজ তো রাস্তায় হাঁটছিল, হ্যাঁ মনে পড়েছে, তার সে তো বড় আম্মুকে কল করেছিল, তারপর আর কিছুই মনে পড়ছে না। নাফিজ নিজের আশেপাশে কিছু খুঁজতে থাকে, তখনই এনা রুমে আসে স্যুপ নিয়ে। এটা খুঁজছো? মোবাইলটা দেখে। হুম, আমি এখানে কেন আর তুমি বা এখানে কেন? নাফিজ বলছি মি। তার আগে এটা শেষ করো, স্যুপটা এগিয়ে দিয়ে। এনা। নাফিজ মোবাইলটা নিয়ে বড় আম্মুকে কল ডায়াল করতে করতে বলে, আমি খাবো না, আমার হোস্টেলে যেতে হবে এক্ষুনি। তা বললে তো হবে না মি। তোমার বড় আম্মুর আদেশ, তুমি যেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বেড থেকে না উঠতে পারো, করে নিষেধাজ্ঞা আছে। নাফিজ অবাক হয়ে তাকায় এনার দিকে, ততক্ষণে কলটা বেজে বন্ধ হয়ে যায়, ওপাশ থেকে রিসিভ হয় না। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সত্যি বলছি, তুমি যখন রাস্তায় সেন্স হারাও তখন আমি আর মমো ওই রাস্তায় হাঁটছিলাম। দূর থেকে মমো তোমাকে দেখে আমায় বললে, ওটা নাফিজ না। যতক্ষণে আমি তোমায় দেখি ততক্ষণে তুমি নিচে পড়ে গিয়েছো, আমরা দৌড়ে সেখানে যাই, তখন দেখি তুমি কলে ছিলে। বড় আম্মু লেখা নাম্বারটা থেকে কেউ একজন উদ্বিগ্ন হয়ে বারবার বলছে তোমায় দেশে ফিরে যেতে, তারপর আমি নিয়ে কথা বলেছিলাম। তোমার অবস্থা সম্পর্কে বারবার কল করে জেনে নিচ্ছেন। আর আমায় বলে দিয়েছেন যেন তোমার পুরো খেয়াল রাখি, আর উনি 2-3 দিনের মধ্যেই আসেন। এনা। তুমি কেন? বলতে গেলে আমি অসুস্থ। সির বড় আম্মু পাগল হয়ে যাবে আমার কথা ভাবতে ভাবতে, আর এমন দেখে কে আবার আমায় আরো বেশি ফি। নাফিজ বিড়বিড় করে বলছিল কথাগুলো, কিন্তু এনার তাকিয়ে থাকা চুপ হয়ে গেল। কে? আগ্রহী দৃষ্টি নিয়ে প্রশ্নটা করলো এনা। দেখেই বোঝা যাচ্ছে এনার মনে ঝড় বইছে কোন অজানা ভয়ে। নাফিজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আমি কখন থেকে এখানে? 5-4 দিকে নিয়ে আসছি আমরা তোমাকে। আচ্ছা সোজা হয়ে বসো তো, এবার দেখি জ্বরটা কমলো কিনা। বলেই এনা নাফিজের একদম পাশে এসে দাঁড়ালো, কিন্তু কেন যেন এতটা কাছে আসাটা খুব বড় একটা ভুল হয়েছে। শরীরটা অসাড় লাগছে। এনার হাতটা নাফিজের কপালে উঠাতে গিয়ে খেয়াল হলো কাঁপছে হাতটা। এমন তো না যে আজ প্রথমবার কোন ছেলের এত হয়েছে এসেছে, তবে নাফিজের কাছে আসলেই কেন এমন হয়? অনেক ভেবে কাঁপা কাঁপা হাতেই কপালটা ছুঁলো নাফিজের। না, জ্বরটা এখনো ছাড়েনি, ইঞ্জেকশন তো লাগিয়েছিল ডক্টর, তবুও ছাড়লো না কেন জ্বরটা? এনা এক প্রকার জোর করে স্যুপ খাওয়াচ্ছে নাফিজকে, এরই মাঝে বড় আম্মু ভিডিও কল করে। নাফিজ আর বড় আম্মুর কথার মাঝেই নাফিজ কেয়াকে দেখতে পেল। হয়তো কিছু খুঁজছে মায়ের রুমে, তখন খেয়াল করলো তার মা নাফিজের সাথে কথা বলছে। নাফিজকে এতদিন পর দেখা, লোকটা সামলাতে না পেরে এক চোখে তাকালো মোবাইলের স্ক্রিনে। তাকাতেই যেন দুনিয়াটা ধ্বংস হবার উপক্রম তার। নাফিজ অর্ধশোয়া পাশে একটা সুন্দরী মেয়ে, যে কিনা সামান্য একটা টপ আর শর্ট স্কার্ট পরে আছে। কেয়া মায়ের পিছন থেকে দেখছিল, তাই এনার পুরো চেহারা দেখতে পেল না, সাথে এনার হাতের স্যুপ কাপটাও দেখল না।
নাফিজের চোখ আটকালো বড় আম্মুর পিছনে থাকা কেয়ার দিকে। মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে আগে থেকে, মায়াবী চোখের নিচটাও যেন কালো মেঘে ছেয়ে গেছে, বুকটা মুচো দিয়ে উঠল যেন নাফিজের। এত পরিবর্তন এই কয়েক মাসে, নাকি কোন কষ্টে আছে তার এই মায়াবিনী? কিন্তু কি কষ্ট থাকবে, তার কষ্ট তো ছিল নাফিজের উপস্থিতি। এখন তো নেই নাফিজ, যার কোন সুখে ভাগ বসাতে, তাহলে কেন কষ্টে আছে কেয়া? নাকি অনেকদিন পর দেখছে বলে এমনটা লাগছে? নাফিজের চোখে চোখ পড়তেই চলে গেল কেয়া। তারপর দুদিন নাফিজ এনাদের বাসায় ছিল। এনার মা আর নাফিজের বড় আম্মুর মধ্যে কলে কথা বলেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। নাফিজ সুস্থ হয়ে হোস্টেলে ফিরে আসে। পুনরায় পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে নাফিজ বড় আব্বু বড় আম্মুর সাথে রোজই কথা হয় আবার, তবে এবার বড় আম্মু জোরাজুরি করে আসার প্ল্যান গড়িয়ে ফেলে। এদিকে এনাও সারাক্ষণ নাফিজের সাথে এক প্রকার চিপকেই থাকে ক্যাম্পাসে, রেস্টুরেন্টে, যেখানেই যায় ফ্রেন্ডদের সাথে এনা কিভাবে যেন খোঁজ গড়িয়ে ফেলে। জাহিন এখন ও পিছু হাঁটেনি, সে কেয়াকে এবার নিজে করেই দম নিবে ভেবে নিয়েছে। কিন্তু কেয়া তো সহজে হার মানবে না, তাই খুব সুন্দর করে একটা ছক কষেছে এবার জাহিনকে একেবারের জন্য বিদায় করার। তবে তার জন্য কিছুদিন সময় চাই তার, কারণ তাড়াহুড়ো করে নিজের প্ল্যান ফল্প করার কোন মানেই হয় না। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে নাফির সাথে বন্ধু হ্যারিয়েট, জোর করে সাথে এসেছে এনা। বড় আম্মু আসবে আজ, তাই অপেক্ষা করছে তারা। প্রায় ঘন্টা খানেক পর দূর থেকেই চোখে পড়ল বড় আম্মু। নাফিজ হাত উঠিয়ে বড় আম্মুকে ইশারা করতেই চমকে উঠে হাত নাড়ানোও বন্ধ হয়ে যায়। ব্লু জিন্স, হোয়াইট লং টপ, গলায় স্কার্ফ, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো খোলা, খুব চেনা অবয়ব। থমকে যায় নাফিজের সময় সেখানেই, সে কি ঠিক দেখছে নাকি চোখের ভুল, নাকি মনের? হয়তো মন আর চোখ দুটোরই। কই বড় আম্মু তো একবারও বলেনি সে আসবে। কেমন আছো বড় আম্মু? আরো চোখে কেয়া দিকে তাকায় নাফিজ, কিন্তু সাহস হলো না মানুষটাকে জিজ্ঞেস করার কেমন আছে সে। কেয়াও তাকিয়ে আছে নাফিজের দিকে, সানগ্লাসের আড়ালে তাকিয়ে থাকা চোখ দুটো বোঝা নাফিজের সাধ্যে নেই। যতটা খুশি সে নাফিজকে দেখে হয়েছে, ঠিক ততটাই রাগ লাগছে নাফিজের পাশে দাঁড়িয়ে থাকা এনাকে দেখে। তাই নাফিজ কেমন আছে জিজ্ঞেস করতে নিয়েও জিজ্ঞেস করলো না। আমি ভালো আছি রে বাবা, তোর শরীরটা এখন কেমন? কবিতা বেগম। খুব ভালো আছি, আর তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম। আর চোখ দুটো যে শান্ত হলো আমার কেয়াকে দেখে। সে কি আমায় দেখার জন্য এসেছে এত দূর? তাহলে আমার সাথে কথা বলছে না কেন? মনটা যে বড্ড আনজান করছিল কবে থেকে তার আওয়াজ শোনার জন্য। ভালো কথা না বলুক, অন্তত বকা ঝকাই করুক, অপমানই করুক, তবু ও কথা তো বলুক একটি বার। মনে মনে ভাবছে নাফিজ কথাগুলো। বড় আব্বু কেমন আছে, আর তোমরা একা চলে এলে? নাফিজ, তোর বড় আব্বু ভালো আছে। আর তুমি এনা, তাই না? তোমার সাথেই কথা বলেছিলাম। তা কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আর ওকে তো পরিচয়ই করালেন না, কেয়াকে উদ্দেশ্য করে। আমরা ভালোই আছি, শুধু মনটা খারাপ ছিল ছেলেটার জন্য, এখন দেখে নিয়েছি, খুব ভালো লাগছে। আরও তো কেয়া নাফিজ বলেনি কখনো ওর কথা। আমার মেয়ে কেয়া। হ্যালো, নাইস টু মিট ইউ কেয়া। এনা। হাই, নাইস টু মিট ইউ টু মিস। এনা, আমার নাম এনা। হাত বাড়িয়ে বলল এনা। আর হ্যারিকে দেখিয়ে বলল, হি ইজ হ্যারি আওয়ার ফ্রেন্ড। হ্যালো কেয়া, আম হ্যারি। হাত এগিয়ে দিয়ে। নট কেয়া, ইটস কেয়া। খানিকটা মুখ ভিনিয়ে বলল কেয়া। ও ওকে, কেয়া। নাফিজ এখনো তাকিয়ে আছে কেয়ার দিকে, ভাবছে কিছু তো বলো কেয়া। তখনই কেয়া বলল, আম্মু এয়ারপোর্টে কি দাঁড়িয়ে থাকবে নাকি এই ফুকি? নাফিজকে বলো ট্যাক্সি করতে হোটেলে যাব। তৎক্ষণাৎ এনা বলে উঠল, নুমমো বলেছে আন্টি যে কদিন থাকবেন আমাদের বাসায় থাকবেন। এনা খানিকটা বিরক্তি নিয়ে তাকালো কেয়া এনার দিকে। এত আদিক্ষেতা কিসের এদের? না রক্তের সম্পর্ক, না পূর্ব পরিচিত। শুধু কি নাফিজ বন্ধু বলে এত কিছু, না অন্য ব্যাপার? কেয়া মনে মনে ভাবছে এসব। না মা, এটা কি করে হয়? আমি বেশ কয়েকটা দিন থাকবো আর নাফিজের সাথে সময় কাটাবো, তাই আসা। কবিতা বেগম। হয়া আন্টি এজন্যই মমই ডিসিশন নিয়েছেন। আর এমনিতেই ও ভার্সিটির কাজে অস্ট্রেলিয়া গেছে, কাল কিছুদিন থাকবে সেখানে। আপনারা গেলে আমার আর মময়ের জন্যই ভালো হবে। এনা। এনার কথায় কবিতা বেগমের ও মনে হলো যাওয়া উচিত, তবুও একটু সংকোচ বোধ করছেন। কিন্তু নাফিজ কিছু বলতে যাবে তার আগেই এনা জোর করে কবিতা বেগমকে গাড়িতে নিয়ে গিয়ে বসালেন। নাফিজ আর হ্যারি তাদের ব্যাগপত্র সব উঠিয়ে নিয়ে গাড়িতে রাখলো। গাড়ির পিছনের সিটে প্রথমে কেয়া, পরে কেয়ার মা, আর অন্য পাশে এনা বসলো। সামনে হ্যারি আর ড্রাইভিং সিটে নাফিজ বসলো।
এখনো কেয়া আর নাফিজ দুজনের সাথে কোন কথা বলেনি এটা লক্ষ্য করছিল এনা। আর এখন ফ্রন্ট মিরর থেকে বারবার কেয়াকে দেখছে নাফিজ, সেটাও চোখ এড়ালো না এনার। কেমন যেন বুকটা ভার লাগছে এখন এনার, কিছু পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয়। প্রায় 35 মিনিট পর এনাদের বাসায় পৌঁছলো তারা। বাসায় ঢুকতেই এনার মা কেয়ার মায়ের সাথে কুশল বিনিময় করলেন, তারপর কেয়ার সাথে পরিচিত হয়ে নিলেন। এরই মাঝে এনার মা নাফিজকে তার ব্যাগ বুকস আর কিছু ড্রেস নিয়ে আসতে বললেন হোস্টেল থেকে, যেন কিছুদিন এখানে থেকেই ভার্সিটি যেতে পারে সে। এনাদের বাসায় 3টা বেডরুম থাকায় কেয়াকে এনার রুম শেয়ার করতে বলেছে, যেহেতু তারা সমবয়সী আর গল্প আড্ডাও দিতে সুবিধা হবে। তার পাশেই গেস্ট রুমটা নাফিজের জন্য রাখা হয়েছে। আর অনামিকাদের বেডরুমে অনামিকা আর কবিতা থাকবেন, যেন তারা একসাথে গল্প গুজব করতে পারেন। কেয়া রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। অনামিকা বেগম কিচেনে ঢুকলেন সবার জন্য নাস্তা তৈরি করতে। কবিতা বেগম ও বারণ শুনলেন না, ঢুকে গেলেন কিচেনে। এনারও কল এসেছিল, সেও চলে গেছে ফ্রেন্ডসদের সাথে। 8 ঘন্টা পর নাফিজ এলো কিছু কাপড় চোপড় আর বইপত্র নিয়ে। অনামিকা বেগম মেয়েকে বললেন নাফিজকে গেস্ট রুমটা দেখিয়ে দিতে। মেয়ের রুমটা দেখিয়ে চলে গেলে নাফিজ নিজের জিনিসগুলো গুছিয়ে বেরিয়ে গেল রুম থেকে। চোখে পড়লো এনার রুমে শায়িত কেয়াকে। কেন জানি সামলাতে পারল না, সে নিজেকে ঢুকে পড়ল রুমে। বেডের পাশে হাঁটু গেড়ে বসলো আর অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল কেয়ার দিকে। চোখের সামনে এলোমেলো ভাবে চুল ছিটিয়ে পড়ে আছে কেয়ার। না চাইতে ও অবাধ্য হাত চলে গেল কেয়ার মুখের ওপর থাকা চুলগুলোতে। আলতো হাতে চুলগুলো কানে পিছে গুজে দিল। নাফিজের হাতে স্পর্শে নড়েচড়ে উঠল কেয়া, তবে ঘুম ভাঙেনি তার। এই ভেবে নাফিজ চুমো আঁকলো কেয়ার কপালে। চুমো এক মুহূর্তেই উঠে চলে গেল নাফিজ রুম থেকে, আর কেয়া ধরফড়িয়ে উঠে বসলো। কি হলো এতক্ষণ, এই ভেবে চোখ বড় বড় হয়ে গেল। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে কেয়ার। নাফিজ রুম থেকে বের হওয়ার সময়ই এনা আসলো। নাফিজকে তার রুম থেকে বের হতে দেখে এনা কিছুটা দ্রুত পায়ে রুমে এলো। এসেই অবাক কেয়া স্থির হয়ে বসে আছে এক দৃষ্টিতে, যেন এই মুহূর্তে কোন তুফান এসে গেছে তার উপর দিয়ে। কেয়া এখনো বেখেয়ালে বসে আছে। এনা যে রুমে এসেছে তার কোন হদিস নেই। এনা কিছুটা কাছে এসে দাঁড়িয়েছে কেয়ার, তারপর আস্তে করে ঝাঁকালো কেয়াকে। কেয়া, আর ইউ ওকে? এনা, হুম আই এম অ্যাবসলিউটলি ওকে। কেয়া, শিওর? ইয়া। রুমে কি কেউ এসেছিল? আই মিন নাফিজ। এনা। এনার মুখে নাফিজের নামটা শুনেই কেন যেন মেজাজটা বিগড়ে গেল কেয়ার। মোটেও সহ্য হয় না কোন মেয়ের মুখে নাফিজের নামটা, তাই তো কেয়া লোপার মুখ থেকে শুনতে পাবে না বলেই খুন করতে চেয়েছিল লোপাকে। হ্যাঁ, ঠিক সেদিনই গাড়ি চাপা দিতে গিয়েছিল কেয়া লোপাকে, যেদিন লোপা বলেছিল আজ নাফিজ আমার হবে, প্রয়োজন হলে ফাঁসিয়ে দেব নাফিজকে আমার সাথে, তবুও সে আমার হবে। কথাটা সহ্য করা কেয়ার ক্ষমতার বাইরে, তাই তো সেদিন লোপা কলেজ থেকে ফেরার জন্য যখন রোড ক্রস করছিল ইচ্ছে করে কেয়া ধাক্কা মারি গাড়ি দিয়ে। আর সেখানেই পড়ে থাকে লোপার ক্ষতবিক্ষত শরীরটা। আজও কোমায় আছে লোপা। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে আছে। উদ্দেশ্য হালকা খাবার খাওয়া, কারণ রাত হতে এখনো অনেকটা সময় বাকি। অনামিকা আর কবিতার পাশাপাশি অনামিকার পাশে এনা, কবিতার পাশে কেয়ার টেবিলে আরও 2টি চেয়ার খালি। নাফিজ মাত্রই ফ্রেশ হয়ে এসেছে, টেবিলের সামনে কোথায় বসবে একটু দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। একবার ভাবছে কেয়ার পাশে বসবে, কিন্তু কেয়া যদি রেগে যায়। আবার ভাবছে এনার পাশে বসবে, তাতে এনা কিছু মনে করবে না, কিন্তু এনার মা খারাপ ভাবতে পারেন। এমন দ্বিধা দ্বন্দ্বিতা নিয়ে যখন নাফিজ দাঁড়িয়ে আছে, তখনই অনামিকা বললেন, বসো না কেন নাফিজ? আর কিছু ভাবতে না পেরে নাফিজ কেয়ার পাশে চেয়ারটা বসে পড়ল। এনা মন খারাপ করে নাফিজের দিকে তাকালো, তবে নাফিজের সেদিকে খেয়াল নেই, সে মাথা নিচু করা প্লেট নিচ্ছে। আর কেয়া তো মনে মনে অনেক খুশি হলো, তবে প্রকাশ করলো না। খাবারের ফাঁকে নাফিজ আর চোখে তাকালো কেয়ার দিকে, তখন কেয়া খাবারের দিকে তাকালো। যখন কেয়া আর চোখে নাফিজের দিকে তাকালো, তখন নাফিজ নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। কেয়ার কানাডা পৌঁছেছে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নাফিজ কেয়ারকে কারোর সাথে তো শব্দটি করেনি। হঠাৎ লবণের কৌটোটা নেওয়ার জন্য নাফিজ হাত বাড়াতে কেয়াও হাত বাড়ায় সেটা নিতে। অজান্তেই দুজনের হাত একে অপরের হাতকে স্পর্শ করলো। সাথে সাথে কেয়া হালকা কেঁপে উঠল। তুমি নাও, আমি পড়ে নিচ্ছি। নাফিজ, না সমস্যা নেই, তুমি নাও, আমি পড়ে নিচ্ছি। এনা। সন্ধ্যায় নাফিজ কোন প্রয়োজনে হ্যারির সাথে বাইরে গেল। অনামিকা, কবিতা বসে গল্প করছে না রেনা। কেয়া চুপচাপ নিজেদের মোবাইল নিয়ে বসেছে। কেয়া ফেসবুকে নাফিজের অ্যাকাউন্টটা বের করে চেক করছে, টাইমলাইনে কিছু ছবি দেখে থমকে গেল কেয়া।
একটা ছবিতে এনা নাফিজের গলা পেঁচিয়ে ধরেছে, বোঝাই যাচ্ছে কোন কারণে নাফিজকে মারছে সে। তবুও কেয়ার ছবিটা সহ্য হলো না। অন্য ছবিতে সব ফ্রেন্ডরা একসাথে রেস্টুরেন্টে বসে খাচ্ছে আর এনা নাফিজের দিকে তাকিয়ে আছে। এনা একবার ছবির দিকে তো একবার এনার দিকে তাকালো। তারপর চোখটা নিচে রেখে এনাকে বলে উঠল, নাফিজকে ছাড়া একদমই চলতে পারো না? কপট রাগের সুরে বলল। এনা খানিকটা চমকে গেল কেয়ার কথায়। মোবাইলটা থেকে চোখ সরিয়ে কেয়ার দিকে তাকালো এনা আর প্রশ্ন করলো, এ কথা কেন জিজ্ঞেস করছো? কেয়া এবার একটু স্বাভাবিক হয়ে বলল, এমনিতেই তোমরা সব ফটোতে একসাথে তো, তাই। ও আচ্ছা, সত্যি বলতে ভালো লাগে না একদমই নাফিজকে ছাড়া ঘুরেফেরা। এনা। কেয়ার রাগের পরিমাণ বেড়ে গেল, তবে বুঝতে দিল না এনাকে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, তাই ছবিতেও বোঝাই যাচ্ছে তোমরা কত হ্যাপি একসাথে। রাত প্রায় 11টা, নাফিজ বাড়ি ফিরেছে। সবাই রাতে খাবার খেতে বসেছে। নাফিজ এবার আগেভাগেই বড় আম্মুর পাশে চেয়ারটায় বসেছে। কেয়া এসে নাফিজের পাশে চেয়ারটায় বসতে নিলে এনা হুট করে বসে পড়ে, যেটা দেখে কেয়া ছাড়া বাকি সবাই একটু তজ্জব হয়। তবে কেয়ার মধ্যে কোন ভাবান্তর দেখা যায় এসে গিয়ে নাফিজের মুখোমুখি চেয়ারে বসে। তবে মুখ ভঙ্গি স্বাভাবিক দেখে নাফিজ আর কবিতা বেগম বেশ অবাকই হয়। এনা একটা কোন ধরনের অসভ্যতা মেহমানের সাথে। অনামিকা। কি হয়েছে মামু? এনা। কি হয়েছে তুমি জানো না? কেয়াকে বসতে না দিয়ে এভাবে তুমি বসে গেলে কেন? অনামিকা। কেয়া বুঝে বসতো এখানে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। মুখটা ইনোসেন্ট বানিয়ে বলল কথাগুলো এনা। কেয়া বলে উঠল, না আন্টি, এমন কিছুই না, আমি খেয়াল করতে পারিনি বলেই খাবারে মনোযোগ দিল। আর নাফিজ খাবারের ফাঁকে ফাঁকে কেয়াকে দেখছে। ডিনার শেষে সবাই বাড়ির ব্যাকয়ার্ডে গিয়ে বসলো। এনাদের বাড়িটা সামনের দিকটা একেবারেই শহরতলির ফ্ল্যাট বাসাগুলোর মধ্যে দেখতে হলেও পিছনটা দেখতে কোন বাংলোর মতো খানিকটা জায়গা জুড়ে খোলা থাকলেও একেবারে পিছনটা বড় বড় দেবদারু গাছ, একপাশে ক্যামেলিয়া আর কিছু নাম না জানা ফুলের গাছ, সামনেটায় বসার জায়গায় চারপাশে রং বেরঙের লাইট লাগানো। রাতের অন্ধকারটা তেমন চোখে লাগছে না। সবাই গল্প করছে, যে যার মতো মেয়ে এসে কফি দিয়ে গেল। নাফিজ কফির ট্রেটা হাতে নিয়ে প্রথমে অনামিকা আর কবিতাকে দিল, পরে এনা নিল। কেয়া ও নিয়ে এক চুমুক দিয়ে আবার ট্রেতে রেখে মোবাইলটা হাতে নিল। নাফিজ খেয়াল করলো কেয়ার মুখে চিন্তার ছাপ, কিছু জিজ্ঞেস করতে নিয়ে করলো না। কেয়া আবার নিজের কফিটা নিতে গিয়ে আনমনে নিজেটা রেখে বাকি নাফিজের জন্য যেটা ছিল সেটা নিল। কেন যেন নাফিজ মনে মনে খুব খুশি হলো। তারপর কেয়ার একটু কফিটা নিয়ে মুখে দিল। এনা ব্যাপারটা লক্ষ্য করেছে, তবে বুঝতে পারলো না নাফিজ কি ভুলে এতটা নিল নাকি খুশি হয়ে। পরদিন নাফিজ ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়ে দেখলো এনা দাঁড়িয়ে আছে। নাফিজ, চলো একসাথেই যাই। তুমি ড্রাইভ করবে বলে গাড়ির চাবিটা ছুড়ে দিল নাফিজকে। সেটা ক্যাচ নিয়ে নাফিজ বলল, ঠিক আছে চলো। অনামিকা বেগম এবার বলে উঠলেন, তোমরা দুজন চলে গেলে কেয়া বোর হয়ে যাবে একা। তখনই কেয়া রুম থেকে বের হয়ে আসলো তৈরি হয়ে। নাফিজ আমতা আমতা করে বলল, কেয়া তুমি কি আমাদের ভার্সিটি দেখতে যাবে? এনার মুখ দেখে বোঝা যাচ্ছে সে চায় না কেয়া যাক, তবে মুখের ওপর বলাটাও সম্ভব নয়। অজ্ঞতা মুখে হাসি ফুটিয়ে সেও বলল, হ্যাঁ কেয়া, চলো আমাদের সাথে। কেয়া শুধু বলল, বাইরে বের হওয়াটা প্রয়োজন, ঘরে বোর হচ্ছে বলেই সে সামনে পা বাড়ালো। নাফিজ জবাবটা ঠিক বুঝতে পারলো, তাই সে এনাকে বলল, চল, দেরি হয়ে যাবে নয়তো। গাড়িতে নাফিজ ড্রাইভ করছে, পাশে এনা বসে আছে আর কেয়া নিজে থেকে পিছনে বসেছে। নাফিজ ফ্রন্ট মিররে বারবার কেয়াকে দেখছে। কেয়ার চোখ এড়ালো না বিষয়টা, তবে সে বুঝতে দিল না নাফিজকে। থাক না, কিছু বিষয়ে লুকোচুরি খেলার মতো সময় হলে আপনা আপনি ধরা দিবে সামনে। ভার্সিটি পৌঁছে আজ আর তেমন ক্লাস করলো না নাফিজ। সব বন্ধুরা ও কেয়ারকে দেখে পরিচিত হয়ে নিল। এনে জরুরি ক্লাস থাকায় চলে যেতে হলো ক্লাসে। দিনের মধ্যভাগটা ক্যাম্পাসটা প্রায় ফাঁকা। একটা বেঞ্চে বসে আছে কেয়া, তার থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে নাফিজ। কেয়া আর চোখে তাকালো নাফিজের দিকে। কালো শার্টটা ফর্সা শরীরে খুব বেশি আকর্ষণীয় লাগছে। ওপরের দুটো বোতাম খোলা থাকায় লোমশ বুকটা যেন খুব কাছে টানছে কেয়াকে। চুলোগুলো ও আগের মতো নেই, মনে হয় কানাডার হাওয়ায় নিজেকে পরিবর্তন করার এই একটা পন্থাই অবলম্বন করেছে ছেলেটা। আগের মতো অতটা চুপচাপ স্বভাবেরও লাগে না। এনার সাথে প্রতিটা মুহূর্ত দুষ্টুমি করে পার করে। শুধু নিস্তব্ধতা বুঝি কেয়ার জন্যই রাখা। নাফিজ ও ভাবছে বসে বসে কেয়া আগের চেয়ে শান্ত হয়ে গেছে। নাকের ডগায় রাগ আর ঘৃণা কোনোটাই তেমন চোখে পড়ছে না। তুমি কি? হঠাৎই দুজন একসাথে বলে উঠল। তুমি বলো আগে। এবারও একসাথে বলল দুজন। এখানেই বসে থাকবে? না মানে এনা তো আরো সময় লাগবে, আমরা না হয় আশেপাশে কোথাও থেকে হেঁটে আসি। কেয়া: হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম, এনার আরো ঘন্টা খানিক সময় লাগবে। নাফিজ: দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে।
লম্বা সরু রাস্তা, যেন কোথাও মোড় নেই এই রাস্তার। দুপাশে সারি সারি সিলেট গাছ, কিছু কিছু জায়গায় ঝোপের মতো কাঁটাযুক্ত ক্যাকটাস, ডানপাশে একটা লম্বা লেক। লেকের পানিগুলো খুব স্বচ্ছ পানি, নিচে শৈবালগুলোও চোখে পড়ছে। প্রায় 20 মিনিট ধরে হেঁটে চলছে দুজন পাশাপাশি, তবুও মুখে কথা নেই কারো, যেন মৌলব্রত পালন করছে তারা। ভর দুপুরে যেন রোদের আঁচ লাগছে না শরীরে। কেমন আছো, নাফিজ? খুব তাড়াতাড়ি প্রশ্নটা করলে? আমি তো ভেবেছিলাম যাওয়ার পর করবে প্রশ্নটা। কেয়া, ভেবেছিলাম তুমি করবে। আমার কটা প্রশ্ন তোমার ভালো লাগবে কিনা তা বুঝতে পারছিলাম না। নাফিজ, খুব ভেবে কথা বলো আজকাল। কেয়া, পুরনো অভ্যাস তো তাই। নাফিজ, তাহলে বাংলাদেশ থেকে আনা কিছু অভ্যাস এখনো সাথে আছে? কেয়া, হয়তো সবগুলোই আছে। নাফিজ, 2 দিন ধরে আছি এখানে, মনে হয়নি পুরনো কোন কিছুই আছে তোমার মধ্যে। কেয়া, হয়তো খেয়াল করনি। প্রশ্নের জবাবটা পেলাম না। নাফিজ, কোনটা? ও হ্যাঁ, ভালো আছি। তুমি? আমি আগের মতোই বলেই একটা মুচকি হাসি দিল নাফিজ। কেয়া হাঁটা বন্ধ করে তাকালো নাফিজের দিকে, কিছুক্ষণ পর আবার হাঁটা দিল। তুমি অনেকটা চেঞ্জ হয়ে গেছো, নাফিজ। চলতে চলতে প্রশ্ন করলো কেয়া। যেমন? এখন আর তুই করে বলো না আগের মতো। নাফিজ, বললে ভালো হতো। জানি। হঠাৎ কল এলো নাফিজের, এনা করছে। হ্যালো, আসছি, আমরা সামনে আছি। চলো, এনা ওয়েট করছে, বাড়ি যেতে হবে। সন্ধ্যায় বোন ফায়ারের ব্যবস্থা করা হলো। এনা আর নাফিজ মিলে কাকুরে সাজাচ্ছে, ততক্ষণে তাদের বাকি ফ্রেন্ডসরাও চলে এসেছে। লি, এডওয়ার্ড, জেমস, কোরি, লিলি আরো কয়েকজন। সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। লিলি আর এনা মিলে বারবিকিউ এর জন্য মিট রেডি করছে। কেয়া চুপটি করে বসে নাফিজকে দেখছে। হঠাৎ করে কেয়ার পাশে এসে দাঁড়ালো লি। ছেলেটা কোরিয়ার নাফিজের মতোই স্কলারশিপ পেয়ে এসেছে এখানে। নাফিজের সাথে বন্ধুত্বটা যথেষ্ট গভীর পর্যায়ে বলা চলে, কারণ পড়ালেখার ক্ষেত্রে অলসতা দেখিয়ে নাফিজের হাতে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা তার নিত্যদিনের কাজ। আর এই কাজের সুবাদেই ঘনিষ্ঠতা। হাই, আই এম লি ইয়াং, নাফিজের বন্ধু। কেয়ার দিকে হাতটা বাড়িয়ে। বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো কেয়ার ইংলিশটা বুঝতে, কারণ সাউথ কোরিয়ার এই ছেলেটা নর্মালি ইংলিশটা ভালো উচ্চারণ করতে পারে না। তবুও চেষ্টার ফলে বুঝতে পারলো কেয়া তার কথা, তাই নিজেও হাতটা বাড়ালো। আই এম কেয়া, নাফিজের কাজিন। ওয়াও, কেয়া, নাইস নেম। লি। তারপর কিছুক্ষণ আলাপ করে তারা বসা থেকে উঠে গেল, যেখানে বোন ফায়ারের ব্যবস্থা করলো সেখানে। সবাই গোল হয়ে বসেছে, উদ্দেশ্য ট্রুথ অর ডেয়ার খেলবে। কিন্তু বাদ সাধলো কেয়া, সে খেলতে চাইল না। তাই অন্যরাও বলল ঠিক আছে, অন্য কিছু করা যাক। এনা বলল গান হোক। ওদের মধ্যে লিলি খুব ভালো গান করে, আর হ্যারি ওর সাথে গিটার নিয়ে এসেছে, তাই ঠিক করা হলো গান হবে। লিলি গান শুরু করলো, ইংলিশ সং লাভ মি লাইক ইউ ডু। সবাই নিজ দায়িত্বে শুনে নেবেন। সবাই মনোযোগ দিয়ে গানটা শুনছিল, কিন্তু যখন লিলি ইউ দ্য পেইন ইউ দ্য কিওর ইউ দি অনলি থিং আই ওয়ান্ট টু টাচ গাইছিল, তখন নাফিজের দৃষ্টি শুধু কেয়াকে ঘিরেছিল। তার যেন মনে হচ্ছিল এই লাইনটা তাকে নিয়ে গাইছে। খুব চাইছে নাফিজ কেয়াকে বলতে মনের কথাগুলো, এভাবেই কেয়ার কাছে প্রকাশ করতে। গান শেষ হয়ে গেছে সেই কখন, তারপর সবাই বসে অনেক মজা মস্তি করছে, আর কেয়াও তাল মিলিয়ে আড্ডা দিচ্ছে। আড্ডায় মন নেই নাফিজের সাথে লুকোচুরি খেলার মতো করে কেয়াকে লুকিয়ে দেখায় ব্যস্ত, আর এই ব্যস্ততা দেখছে আর এক জোড়া চোখ। সে চোখ খুঁজে চাইছে নাফিজের চোখে নিজের জন্য। ও এতটা তৃষ্ণা, কিন্তু তা কি হবে কখনো সম্ভব? হ্যাঁ, এনা দেখছে নাফিজকে কেয়ার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু সহনীয় লাগছে না তার কাছে, তাই উঠে ভেতরে চলে গেল। নাফিজ এখনো কেয়াকে পর্যবেক্ষণ করে যাচ্ছে কোন ঘুরে, আর তৎক্ষণাৎ তার ঘোর কাটলো মোবাইলের রিংটোনে। উঠে গিয়ে জায়গা থেকে কলটা রিসিভ করলে নাফিজ। বাংলাদেশি নাম্বার দেখে প্রথমে ভাবলো বড় আব্বু হবে হয়তো। আসসালামু আলাইকুম, বড় আব্বু। ওয়ালাইকুম আসসালাম। শালা বাবু, আমি বড় আব্বু না তোমার দুলাভাই? না না, হবু দুলাভাই। ওয়াট, খুব জোরে বলল নাফিজ কথাটা, তাই সবাই কথা বলা বন্ধ করে তার দিকে তাকালো। কে অবাক হলো একটু। উফ শালা বাবু, বোনের মতোই তোমারও উত্তেজিত হওয়ার অভ্যাস আছে দেখছি। যে জন্য কল দিয়েছি, তোমার বোন মানে আমার হবু বউ নাকি তোমার ওখানে গেছে, তাই শ্বশুর বাবার থেকে তোমার নাম্বার নিয়ে কল দিলাম, কথা বলি না কবে থেকে। নাফিজের রাগে পুরো চেক মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোয়াল শক্ত হয়ে আসছে। কে তুই আর কে তোর হবু বউ? দাঁতে দাঁত চেপে। তুমি নাফিজি তো, তাই না? আর এটা জানো না আমার বউকে?
ও জানবেই কি করে, এখনো তো পরিচয় দিলাম না। আমি জাহিন, কেয়ার হবু বর। জাস্ট শাট আপ ইউ ব্ল্যাডি। উপস্থিত সবাই অবাক হয়ে নাফিজের দিকে তাকায়, বিশেষ করে কেয়াসে বোঝা বয়স থেকে আজ পর্যন্ত কখনো নাফিজকে উচ্চ স্বরে কারোর সাথে কথা বলতে দেখেনি, আর আজ সে কাউকে গালি দিল। নাফিজ আগে কলটাই কেটে দিল। পিছন ফিরে দেখলো সবাই একদৃষ্টে তার দিকেই দেখছে। 2 মিনিটের মাথায় বড় আব্বু কল করেছে। নাফিজ শান্ত গলায় কথা বলল, কুশল বিনিময় করলো। তারপরে যা শুনলো তাতে তার মাথা আবার খারাপ হয়ে গেল। নাফিজ একটু আগে নাকি জাহিন কল করেছিল, তুমি কি কিছু বলেছো তাকে? বড় আব্বু। নাফিজ এবার কিছুটা আহত কণ্ঠে বলল, বড় আব্বু জাহিনকে? জাহিন কে আর হবু বর, আমার বিজনেস রাইভাল আশরাফের ছেলে। কেন, তোমার বড় আম্মু তোমাকে এখনো কিছু জানায়নি? কথাটা শুনে যেন নাফিজের দুনিয়াটা থমকে গেল। নিজের স্বপ্ন কন্যাকে কাছে পেয়ে যেন আবার হারিয়ে ফেলল। নাফিজ আর কোন জবাবই দিতে পারল না তার বড় আব্বুকে। এদিকে আসাদ সাহেব ও কল কেটে গেছে ভেবে ফোন রেখে যায়, তখনই আবার নাফিজের মোবাইলটা বেজে ওঠে। কেয়া এতক্ষণ চুপচাপ দেখছিল নাফিজকে। নাফিজের চেহারা দেখে তার বুঝতে বাকি রইল না নাফিজ কোন কারণে কষ্ট পাচ্ছে, তবে কারণটা কি সেটা বের করতে পারল না। নাফিজ নাম্বারটা দেখে মোবাইলটা কেয়ার হাতে দিয়ে বলল, তোমার কল। তারপর সে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বাকি ফ্রেন্ডরা আবার আগের মতোই খেলছে, শুধু এনা আর নাফিজ নিয়ে, আর কেয়া কলটা রিসিভ করতেই কি জানমান কি ভেবেছো, মায়ের সাথে কানাডা চলে গেলেই আমার থেকে মুক্তি পেয়ে যাবে? অত সোজা না। জাহিন তার ভালোবাসা এত সহজে ভুলে যাবে না। জাহিন, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? কেয়া, না তো। আমি শুধু তোমাকে জানিয়ে রাখছি, তুমি শুধু আমার, আর তুমি যা খুশি করো, ঘুরে ফিরে তোমাকে আমার নিয়েই ফিরতে হবে। জাহিন, হা 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 হা, খুব হাসালে মিস্টার জাহিন। এই কেয়ারকে চ্যালেঞ্জ করছো? যদি ভাবো তবে তাই। জাহিন, খুব বড় ভুল করে ফেললে তাহলে জাহিন, শেষে না প্রাণরুমরাটা না হারাতে হয় তোমায় এই চ্যালেঞ্জের চক্করে। তার ছেলের সুরে কথাটা বলল কেয়া, যেন প্রয়োজনে কাউকে খুন করতে ওসে পিছুপা হবে না। নাফিজ রুমে ঢুকে নিজের চুল নিজেই টানতে লাগলো। তার এখনো জাহিন আর বড় আব্বুর বলার কথাগুলো কেন বাজছে। সত্যি কেয়া অন্য কারো হয়ে যাবে? তবে কি তার অনুভূতিগুলো কেয়াকে কখনোই উঠতে পারেনি, নাকি সে কেয়ার ভালোবাসার অযোগ্যতায় ভাগ্য এমন হলো? নিয়তি কি তবে তার সাথে সবসময়ই ধোঁকাবাজি করবে? জন্মের পর মাকে হারিয়েছে, বাবা থেকে আর ছিল না, দাদিকে হারিয়েছে, এই প্রথম মন থেকে কাউকে চেয়েছিল, তবে কি আল্লাহ তাকে অন্যের করে দিবে? নাফিজ তো শুধু পড়াশোনা করতে বিদেশে পা রাখিনি, এসেছিল নিজেরই একটা চাওয়া পূরণের সিঁড়ি তৈরি করতে। ভালো একটা রেজাল্ট করে নিজের যোগ্যতায় ভালো একটা পজিশন গড়তে, যেন বড় আব্বুর কাছে কেয়ার হাতটা চাইতে পারে, যেন বলতে পারে, কে কে আমি তোমার যোগ্য হয়ে এসেছি, হবে কি আমার জীবন সঙ্গী। কিন্তু তার এই যোগ্যতা লোভই যে তাকে আলাদা করে দিল তার চাওয়াটা থেকে। অন্যের বাড়িতে আছে বলে রাগটা দমানোর জন্য কিছু করতেও পারছে না, তাই হাতে থাকা পিওর অলিভ ঘুড়িটাই খুলে আছাড় মারল নাফিজ। হঠাৎ দরজায় কারো আওয়াজ পেল। এনা এসেছে নাফিজের রুমে। সেও বোধ হয় কিছুটা আজ করতে পেরেছে। কিছু বলতে যাচ্ছিল এনা, তখন বড় আম্মু ঢুকে রুমে। কিছুটা অপ্রস্তুত হয় এনা, তবুও মুখে স্বাভাবিক একটা হাসি রেখে তাকায়। কবিতা বেগম খেয়াল করেন নাফিজের চোখে মুখে রাগ আর দুঃখ দুইটাই স্পষ্ট। ওর তোকে তো বলাই হয়নি কের জন্য ছেলে ঠিক করেছে তোর বড় আব্বু। এনগেজমেন্ট করতে চেয়েছিল তারা, কিন্তু তোর বড় আব্বু করবে না, এখন বলছে তোর প্রথম সেমিস্টারের পর ছুটিতে করবে বাড়িতে। তো তুই আর কেয়া ছাড়া অন্য কেউ নেই আমাদের, তাই না? নাফিজ নিচের দিকে তাকিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ, যেন নিজের সাথে কোন যুদ্ধ করছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাফিজকে কেউ বাসায় পায়নি। কল করে ও মোবাইল অফ পেয়েছে। প্রথমে অনেক চিন্তিত ছিল সবাই, পরে হ্যারি এনাকে কল করে বলে নাফিজ হসপিটালে আছে। সবাই তাড়াহুড়ো করে হসপিটালে যায়। হাতে ফ্র্যাকচার হয়েছে, তাই ব্যান্ডেজ লাগানো। কবিতা বেগম কান্নাকাটি শুরু করে দেয় নাফিজকে দেখে। এনার চোখে অশ্রু টলমল করছে, তবুও নাফিজের দৃষ্টি শুধু কেয়ার দিকেই নিবন্ধ। কেয়ার চোখ সাফ, তাতে নাফিজ না কোন অশ্রু না কোন ভয় দেখতে পেল। ভাবলো হয়তো তার খারাপই লাগছে না নাফিজকে দেখে। লাগবেই বা কেন, নাফিজকে হয় তার, সে তো জাহিনের হবু স্ত্রী। নাফিজ তো অচেনা কেউ। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু নাফিজ আর কেয়ার মধ্যে তেমন কোন কথা হয় না। এরই মাঝে জাহিন আরো কয়েকদিন কল দেয় নাফিজের নাম্বারে। নাফিজ যেমন কিছু বলে না, কল আসলে কেয়াকে দিয়ে দিত, আর কেয়া ও জাহিনকে অনেক থ্রেট দিত। জাহিন তো জাহিনই, সে হাল ছাড়ার পাত্র নয়। কবিতা বেগমও এই কদিন খেয়াল করেছেন কেয়াকে। যে মেয়েটার পোশাক আশাক চলাফেরা সবই কানাডিয়ানদের মতো, সেই মেয়েটার আচরণ সম্পূর্ণ বাঙালিদের মতো লাগছে কয়েকদিন ধরে।
নাফিজের ক্ষেত্রে মেয়েটা খুবই কেয়ারিং ব্যাপারটা মনে ধরেছে তার। মেয়েটার শুধু পোশাক পরিচ্ছদটাই ওনার পছন্দ হয়নি, তবে ভাবছেন যদি নাফিজের প্রতি টান থাকে তো অবশ্যই এটা চেঞ্জ করা যাবে। তিনি জানেন নাফিজের অনুভূতি কি, নাফিজের চাওয়া কি, কিন্তু চোখের সামনে তা অসম্ভব বলেই দেখছেন। তাই তো কেয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন। এনাকে নিয়ে নাফিজের কথা ভাবছেন তিনি। কাল কেয়া ও তার মা বাংলাদেশ ফিরে যাবে, তারা তাদের ব্যাগ প্যাক সব গুছিয়ে নিচ্ছেন। এই কদিন নাফিজ অসুস্থ থাকায় তারা ঘুরতে বের হননি কোথাও। কবিতা বেগম শুধু নাফিজকে নিয়ে চিন্তিত ছিলেন। সামনেই ছেলেটার সেমিস্টার, তার উপর হাতে ফ্র্যাকচার। এখন অবশ্য ব্যান্ডেজ নেই হাতে, তবু তিনি টেনশন করছেন তারা চলে যাবার পর তো হোস্টেলেই চলে যাবে। এনায়ের কয়েকদিনে অনেক সেবা যত্ন করেছে, যেটা সবারই চোখে লেগেছে, তবে কেয়া ছাড়া। কেয়া শুধু চাইছিল নাফিজ যেন খুব শীঘ্রই গ্রাজুয়েট কমপ্লিট করে দেশে যায়, তারপর নিজের মনের কথাগুলো বলবে কেয়া নাফিজকে। তবে ভাগ্যের চাওয়াটা অন্য কিছুই তাদের জন্য। এনা নাফিজকে ভালোবেসে ফেলেছে কথাটা আগে থেকেই জানতেন। এনার মা আর খিতা বেগম ও এনাকে নিয়ে খুশি সেটাও বুঝতে পারছেন তিনি, তাই যথাসাধ্য এনাকে বদলানোর চেষ্টা করছেন অনামিকা বেগম, একজন বাঙালি মেয়ে বানানোর। কিন্তু অভ্যাসগুলো বর্জন করা কঠিন, শুধু অভ্যাস নয়, রীতিমতো বদ অভ্যাসগুলো। তাই এনাও পারছে না বদলাতে। প্রায় রাতে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে বাড়ি সময় কাটায়, আর হয়তো এই ব্যাপারগুলোর কারণেই নাফিজ এনার দিকে কখনো খুঁজতে পারেনি। আর এখন কেয়াকে নিয়েও ভাবতে চায় না। যে মানুষটা আর কিছুদিন বাদেই অন্যের হবে, যার নামের সাথে অন্য কারো নাম জড়ে যাবে, সেই মানুষটাকে নিয়ে ভাবাও যে অন্যায়, আর নাফিজ এই অন্যায়টাই কখনো করতে পারবে না। রাতে এনাদের গার্ডেনে একটা প্লাইউডের বেঞ্চে ডান পাশে কেয়া, বাম পাশে নাফিজ, মধ্যখানে পুরো জায়গাটা খালি। বেঞ্চটা থেকে অদূরে জানালার পাশে দাঁড়ানো এনা দেখছে নাফিজ আর কেয়াকে। কাল চলে যাচ্ছ? নাফিজ: হুম, সকালেই। কেয়া: ব্যাগ গুছিয়ে নিয়েছো? নাফিজ: না, তোমার জন্য এখনো বাকি আছে। কেয়া: আমি তা বলতে চাইনি। নাফিজ: তাহলে কি বলতে চেয়েছো? কেয়া: খুব শীঘ্রই তোমার বিয়ে, তাই না? নাফিজ: কেন, তুমি জানো না? কেয়া: হুম, জানি তো। কি যেন নাম বলেছিল তোমার হাজবেন্ডের নাম? নাফিজ: জাহিন আশরাফ, হবু হাজবেন্ড। কথাটা বলার সময় গলাটা আটকে আসছিল কেয়ার। নাফিজের ও বুকটা ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছিল, তবে প্রকাশ করল না। হাতে একটা ছোট গিফট প্যাকেট ছিল নাফিজের, সেটা কেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার সাধ্যের মধ্যে নেই বেশি দামি বা বড় কিছু দেওয়ার। কেয়া গিফটটা নিতে হাত বাড়ালেই, ভালো থেকো সবসময় বলে চলে যেতে উঠে দাঁড়ায় নাফিজ, আর কেয়া খপ করে নাফিজের হাতটা ধরে রাখে। তারপর গিফটটা বেঞ্চ রেখে কেয়া উঠে দাঁড়ায়। এনাও এবার অনেকটা চমকে দাঁড়ায়। তারও বুকটা ধরফর করছে, কেয়া কেন এভাবে নাফিজের হাতটা ধরেছে। ওই দিন আমি ঘুমন্ত অবস্থায় আমার কপালে চুমু এঁকেছিলে কেন? কেয়া: প্রশ্নটা শুনে নাফিজ অনেকটা ভাবাচিকা খেয়ে যায়। তার মানে সেদিন কেয়া জেগেছিল চুমু দেওয়ার সময়। নাফিজ অপ্রস্তুত হয়ে গেল, কি জবাব দেবে, আর সত্যিটা আজও বলতে পারবে না। এবার ঘুরে দাঁড়ায় সে কেয়ার মুখোমুখি হয়, তারপর হঠাৎই কেয়াকে জড়িয়ে ধরে। কেয়া কিছু বুঝে ওঠার আগেই নাফিজ আবার সরে দাঁড়ায়। কেয়া এখানে হতভম্ব, সেই সাথে না। হাত পা যেন অসাড় হয়ে আসছে কেয়ার। অনেকটা দিন পর দেখা পেয়েছিলাম তোমার, এই প্রথমে এতটা দিন না দেখে থাকা, তাই হঠাৎ করে সামনে পেয়ে খুশি আটকে রাখতে পারছিলাম না এই ছোট মনটাকে দেখে। বলেই হনহন করে চলে গেল নাফিজ। চোখের কোণে যে অশ্রুরা খেলা করছে তার হয়তো এখনই গড়িয়ে পড়বে। আর তাই সে চায় না কেয়া দেখুক তার দুর্বলতা, জানুক তার ভালোবাসার অযোগ্য। এই ছেলেটা তাকে কতটা ভালোবাসে। আর কেয়া এখনো আগের জায়গায় স্থির। কি বলে গেল সে? বোন। শুধুই কি চাচাতো বোন মনে করে, আর এতদিন কেয়া যে দেখেছিল তার চোখে অন্য কিছু, তবে কি সেটা ভুল? কান্না করছে কেয়া এখনো বেঞ্চে বসে, পাশেই নাফিজে দেওয়া গিফটটা। এনাও চলে গেছে বাইরে, আজ রাতে বাড়ি ফিরবে না বলে ঠিক করেছে। কষ্ট হচ্ছে খুব, আর কষ্টটাকে দূর করতেই বন্ধুদের সাথে বাড়ি গেছে। নাফিজ ওর রুমে এক ধ্যানে বসে আছে। এনার বাবাও চলে এসেছিল কাল, তাই এনার মা, বাবা আর কবিতা তিনজন মিলে খোঁজগল্পে মগ্ন। তারা জানলই না তাদের সন্তানগুলো কতটা কষ্টে আছে এই মুহূর্তে। পরদিন সকালে কেয়াও তার মাকে এয়ারপোর্টে ছেড়ে নাফিজ হোস্টেলে ফিরে গেছে। এনাও দুদিন আর নাফিজের আশেপাশে আসেনি, এতে নাফিজ অনেকটাই স্বস্তিতে ছিল। কেয়াও বাড়ি ফিরে পড়ালেখা মনোযোগী হওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনটা তার সঙ্গ দিচ্ছে না। কোথাও যেন চাপা কষ্ট অনুভব করছে। জাহিন ও নাছোড়বান্দা সে হাল ছাড়েনি, বিয়ে করবেই কেয়াকে। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস।
নাফিজের সেমিস্টার শেষ, কেয়ার ও এনগেজমেন্ট ডেট ফিক্স করা হয়েছে, তাই বড় আব্বুর আদেশ নাফিজ যেন ডেটের আগে পৌঁছায় বাড়ি। নাফিজ কাল বাংলাদেশ যাবে, তাই ফ্রেন্ডসরা মিলে একসাথে সময় কাটাতে বের হয়। তারা একটা ক্যামেলিয়ার বাগানের সামনে দাঁড়ালো। পিছন দিকটায় শুধু ক্যামেলিয়ার সামনে সরু একটা রাস্তা, ডানিলেই বাম দিকে সবুজের ঘেরা টিলার মতো উঁচু জায়গা, রাস্তার পাশে সারি সারি সিলের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত, অন্ধকারের চাদরে শহরটা ঢাকতে এখনো কিছুটা সময় বাকি। সামনে দাঁড়িয়ে আছে এনা, হাতে একটা শপিং ব্যাগ আর মুখে এক টুকরো মিষ্টি হাসি। নাফিজ, আমি তোমায় আজ কিছু বলতে চাই, তোমায় আমার মনের কথাগুলো জানাতে চাই। এনা এনা তুমি কিছু বলো, তার আগে আমি কিছু বলবো, প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আর মন খারাপ করবে না। নাফিজ। এনা নাফিজের কথা শুনে বিস্ময়কর চাহনিতে তাকালো নাফিজের দিকে। কি এমন বলবে নাফিজ? তবে কি এনার মনের কথা বুঝতে পেরেছে? নাফিজের পুনরায় ডাক শুনে ধ্যান ভাঙল এনার। কিছুটা ভয় নেই, কাঁপা কাঁপা গলায় বলল, হুম বলো। এনা, আমি জানি তুমি আমায় নিয়ে ভাবতে শুরু করেছো অনেক আগেই থেকে। এনা অবাক হয়ে শুনছে নাফিজের কথা। নাফিজ আবার বলল, আমি তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি। আমি ও বুঝতে পারি তুমি আমায় শুধু বন্ধু না, তার চেয়ে বেশি কিছু ভাবো। আর আমি চাই না তোমার ভাবনা তোমাকে কষ্টের মুখে ঠেলে দিক। কখনো চাইবো না তোমার জীবনে কোনোদিনও তুমি দুঃখ পাও, তবে নিজেকে তোমার করার সুখ আমি তোমায় দিতে পারবো না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না, শুধু বলবো আমি পারবো না তোমায় ভালোবাসতে, পারবো না নিজেকে তোমার করতে। আমি তো অনেক আগেই অন্য কারো হয়ে গেছি, সে আমার কখনো হবে না জানি। আর সেই অন্য কেউটা কেয়া? টলমল চোখ আর কাপা গলায় বলল এনা। নাফিজ এবার কেয়ার দিকে অবাক চোখে তাকালো। অবাক হচ্ছ কেন? আমি জানি তুমি কেয়াকে ভালোবাসো। দেখেছি আমি প্রতিটা মুহূর্ত তুমি কেমন করে কেয়াকে চোখে হারাতে। দেখেছি তোমার চোখে কেয়ার জন্য আবেগ, ভালোবাসা, সবকিছুই, কিন্তু কেয়ার সাথে তোমাকে কখনো ভালোবাসিনি আমি। তাকেও দেখেছি, তার চোখে শুধু ঘৃণা, আর তাই তো সে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তুমি ভুলে যাও নাফিজ, কেয়াকে আমি তোমাকে অনেক ভালোবাসবো। এনা। সম্ভব না এনা, ভালোবাসা একবারই হয়। আর ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়াটা জরুরি না। নাফিজ। কেয়া তো অন্য কারো হয়ে যাবে, কেন তুমি আমার ভালোবাসাটা ইগনোর করছো? নাফিজ প্লিজ আমায় অ্যাকসেপ্ট করে নাও বলেই নাফিজকে জড়িয়ে ধরলো এনা, আর নাফিজ ও এনাকে ছাড়ানোর চেষ্টা করছে। বাকি ফ্রেন্ডসরা তাদের কাণ্ড দেখে সরে গেল সেখান থেকে। বাংলা না বুঝলেও এতটুকু বুঝেছি এখানে কি চলছে। এনা এখনো জড়িয়ে আছে নাফিজকে কেয়া, তাই নাফিজ অনেকটা অপ্রস্তুত হয়ে অনবরত চেষ্টা করছে এনাকে নিজের থেকে ছাড়াতে। এনা প্লিজ পাগলামি করো না, ছাড়ো আমায়। নাফিজ। না, আমি তোমায় ছাড়বো না, আমি যেতে দেবো না তোমায় কোথাও। আমি চাই না তুমি আর ওই দেশে যাও, ওই মেয়েটার সামনে যাও। এনা। পাগলামি করো না এনা, আমায় ছাড়ো। নাফিজ। না, আমি তোমায় ছাড়বো না বলেই আরো আশ্রপিসে ধরল নাফিজকে। বারবার কান্না করা বলতে লাগলে, যেতে দেবো না তোমায়। আমি অনেক ভালোবাসবো, তুমি যতটা চাও। কিন্তু নাফিজের খুব অস্বস্তি হচ্ছিল এনার স্পর্শে। এনাকে ছাড়িয়ে দূরে সরালো নাফিজ আর বলতে লাগলো, এনা, ভালোবাসা জোর করে করা যায় না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এনা বলল, কি নেই নাফিজ আমার মধ্যে, আর এমন কি আছে কেয়ার মধ্যে যে আমাকে ভালোবাসতে পারবে না? কিসের কমতি আছে আমার বলো, যা তোমাকে ওই চিপ ব্ল্যাডি বি এর হাস্যস। এনা পুরো কথা বলার আগেই নাফিজ এনাকে সজোরে কষে একটা থাপ্পড় লাগালো। এনা তার সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। নাফিজ অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়েছে এনার দিকে। ঠিক এই জিনিসটারই যোগ্য তুমি এনা। এনা নিচে বসেই অশ্রু বিসর্জন দিচ্ছে, আর তার হাতে শপিংটাও ছিটকে পড়ার কারণে ভেতরের জিনিসটাও বের হয়েছে। নাফিজ এয়ারপোর্টে চেক ইন করেছে। বন্ধুরাও এসেছিল। সি অফ করতে আসার সময় এনার মা বাবাকেও বলে এসেছে নাফিজ, আর এনাকেও প্লেনে ওঠার আগে সরি লিখে মেসেজ করেছে। সে চায় না যেতে যেতে এই ভালো বন্ধুটাকে হারাতে। নাফিজ বাংলাদেশ এসে পৌঁছে সোজা বাড়ি চলে গেল। তার ফ্লাইট 2 ঘন্টা লেট হওয়ার ছিল, সেখানে আগে কি করে হলো তা বুঝতে পারছেন না তার বড় আব্বু বড় আম্মু। তবে বাড়িতে পা রাখতেই কলিজাটা ধক করে উঠল নাফিজের। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং আর ফুল দিয়ে। কাল কেয়ার এনগেজমেন্ট জাহিনের সাথে, তাই নাফিজ চলে তো এসেছে বড় আব্বুর কথা রাখতে, কিন্তু আদৌ কি রাখতে পারবে কথা? কেয়ারকে কি চোখের সামনে পারবে অন্য কারো হতে দেখতে? ভাবতেই বুকটা মুচিয়ে উঠছে। কবিতা বেগম ওই কদিনে নিস্তেজ হয়ে গেছেন। ভাবছেন কি করে আটকাবেন এই এনগেজমেন্ট, আবার আটকালেও ভয়। কেয়া তো মুখে বলছে না সে নাফিজকে ভালোবাসে। চোখ মুখ তো বলো তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু মুখ বোঝায় অন্য কিছু।
নাফিজ বাড়ি ফিরে হাসি মুখে কিছুক্ষণ সবার সাথে কথা বলেছে, কিন্তু এখন আর নিজেকে স্থির রাখতে পারছে না। আসার পর একবারও কেয়ার মুখোমুখি হয়নি। রাতে খাবার খেতে ডাকা হলে কেয়া নাফিজ দুজনেই উপস্থিত হয়। কেয়ার মা একবার দুজনকে দেখছে আর একবার কেয়ার বাবাকে দেখছেন। তিনি অনেকক্ষণ তিনজনকেই ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ বললেন, আমি কিছু কথা বলতে চাই, কেয়ার বাবাকে উদ্দেশ্য করে। নাফিজের কেন যেন ভয় লাগছে, এই বুঝি কিছু উল্টা পাল্টা হয়ে যাবে। নাফিজ কেয়া দুজনেই টেবিলে খাবারের প্লেটে শুধু হাত ঘুরিয়ে যাচ্ছে। নাফিজ কবিতা বেগমের কথা শুনে তড়িঘড়ি করে উঠে পড়ল। সে পারবে না নিজের জন্য এই পরিবারে কোন ধরনের অশান্তি দেখতে, পারবে না এই মানুষগুলোকে অসম্মান হতে দেখতে। আর এনগেজমেন্টের ডেটও ফিক্স। সে অনেক দেরি করে ফেলেছে, এখন আর কিছুই সম্ভব না, তাহলে কেন বলবে আর মনের কথাগুলো? দোষ তো এখানে অন্য কারণেই, সব যে তার নিজের ভুল। কবিতা বেগম নাফিজকে চলে যেতে দেখে বুঝে গেছেন নাফিজ কি চায়, তাই উনিও চুপ করে গেলেন। কেয়াও স্বাভাবিক আছে। তাই তিনি ভাবছেন কেয়া কি সত্যিই নাফিজকে ভালোবাসে না উনি ভুল বুঝেছেন। নাফিজ অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে। বাংলাদেশে আসার পর থেকে তার শুধু মনে হচ্ছে সে পারবে না সামনে থেকে কেয়াকে অন্য কারো হতে। কিন্তু কেয়া এই কদিন যতটা অস্থির ছিল, কষ্টে ছিল, আজ একটুও নেই। কেয়ার বাবাও একটু অবাক হলেন, কারণ জাহিনের সাথে বিয়ে ঠিক করার কথা শোনার পর থেকে খুব রেগে ছিল, তার বাবার উপর ঝামেলা করবে বলে মনে হয়েছে, তাহলে আজ হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কি করে? কেয়ার মা ও একই ভাবনা পড়ে আছে। তিনি ভাবছেন, তবে কি কেয়া জাহিনকে মেনে নিয়েছে নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে? পরদিন সকালে কেয়ার খুব সকালেই ঘুম থেকে উঠেছে। নিজে নিজেই হাতে মেহেদি লাগাচ্ছে, এটা দেখে কেয়ার মা তো যেমন আকাশ থেকে পড়লো, তবে নাফিজ দেখে ভাবলো কেয়া তো বেশ খুশি তার এনগেজমেন্ট নিয়ে। সারাদিন খুব ভালো কাটালো কেয়া, তবে ঝামেলা বাঁধলো তখন যখন মেহমান আসার সময় হলো। যার এনগেজমেন্ট আজ সেই হঠাৎ সন্ধ্যায় গায়েব, কিন্তু কেন? প্রশ্নের উত্তরটা কোথা নেই। বাড়িতে এখনো সবাই জানে না ব্যাপারটা, মেহমান এসে গেছে, এখন কোন কথা হওয়া মানে মেহমানদের সামনে অপমানিত হওয়া। কেয়ার মা রুমে বসে কান্না করছিল আর নাফিজ ও মাত্রই বাড়ি থেকে বের হতে যাচ্ছিল কেয়ার খোঁজ নিতে, তখনই হুড়মুড়িয়ে কেয়া ভেতরে প্রবেশ করলো। চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ রকম খুশি, সে তবুও নাফিজ প্রশ্ন করে বসলো, কোথায় গিয়েছিলে? আর তোমার এনগেজমেন্ট ছেড়ে কোথায় গিয়েছিল? চিৎকার করেই বলল কথাটা নাফিজ। কেয়া চমকে উঠল নাফিজের প্রশ্নে। নাফিজ তাকে ধমকাচ্ছে, এ কি করে সম্ভব? কিন্তু এটাই হচ্ছে। তবে কেয়ার তেমন হেলদোল নেই, এই ধমক শুনে সে তো হাতের স্বাদ কমপ্লিট করতে ব্যস্ত, একবার ছুরি পাল্টাচ্ছে তো একবার নেল পলিশ লাগাচ্ছে। হঠাৎ কেয়ার বাবার ফোনে কল এলো। জাহিনের বাবা কল করেছে, জাহিনকে পাওয়া যাচ্ছে না। তারা পুলিশে ইনফর্ম করতে যাচ্ছেন আর আজ এনগেজমেন্ট হচ্ছে না জানিয়ে মাফ চেয়ে নিলেন। ব্যাপারটা কারো তেমন খেয়াল না হলেও কেয়ার মা খেয়াল করলেন, তিনি বারবার তাকাচ্ছেন কেয়ার দিকে আর ভাবছেন এসবের পিছনে কেয়ার হাত নেই তো। নতুবা সে এতটা স্থির কেমনে আছে? পর মুহূর্তেই আবার ভাবছেন সে একটা মেয়ে হয়ে এতটা কেমন করবে একটা ছেলেকে গায়েব। রাত 10 বাজে প্রায়, এখনো জাহিনকে পাওয়া যায়নি, তার উপর মেহমানগুলো হাজার প্রশ্ন করছেন। আসাদুর রহমান বাধ্য হয়ে মেহমানদের চলে যেতে বললেন, আজ এনগেজমেন্টটা হচ্ছে না। উনি সবাইকে সরি বলে চুপচাপ সোফায় গিয়ে বসলেন। একমাত্র মেয়ের এনগেজমেন্ট ছিল। মন খারাপ, উপরন্তু চিন্তাও হচ্ছে জাহিনের জন্য। রাত অনেক হয়েছে, তাই কেয়া নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তখনই তার রুমে আসে নাফিজ। কেয়া একটু চমকে ভ্রু কুঁচিয়ে আবার চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল, তারপর বলল, কি দেখতে এসেছো? কিছু দেখতে আসিনি, জিজ্ঞেস করতে এসেছিলাম। নাফিজ বলি, কি জানতে চাও? কেয়া জাহিন কোথায়? আমি জানি কেয়া তুমি কিছু করেছো, নয়তো এতটা শান্ত হয়ে তুমি বসতে না। নাফিজ তোমার কি সমস্যা? তুমি কেন প্রশ্ন করছো আমায়? তোমার কষ্ট হচ্ছে বুঝি জাহিনের অনুপস্থিতি? কিছুটা ব্যঙ্গ করে বলল কেয়া। আমার কোন জাহিনের জন্য খারাপ লাগছে না, আর না অন্য কারোর জন্য, আমার শুধু আফসোস হচ্ছে তোমার ছেলে মানুষের জন্য এত বড় আব্বু বড় আম্মুকে সবার সামনে ছোট হতে গেছে। নাফিজ হয়ে গেছে ভাষণ। এবার যেতে পারো নাফিজ, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। কেয়া নাফিজ থম ধরে দাঁড়িয়ে আছে, এই প্রথম মনে হয় কেয়া এত ভালো করে তার নামটা বলল। নাফিজ বুঝতে পারছে না এজন্য তার খুশি হওয়া উচিত নাকি এই সিচুয়েশনের জন্য কষ্ট পাওয়া উচিত। নাফিজ আর কোন কথা বাড়ায় না, নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকালে আসাদুর রহমানের কাছে কল আসে জাহিনকে পাশা গেছে, তবে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের সামনে। কে বা কারা তাকে খুব বাজেভাবেই মেরেছে।
আসাদ সাহেব কিয়া, নাফিজ আর কবিতাকে ডেকে সবটা জানালেন, আর সব শুনে তারা নির্বাক হয়ে বসে আছেন। হাসপাতালে বসে জাহিনের কেবিনে দাঁড়িয়ে আছে কিয়া, নাফিজ, আসাদ, কবিতা আর জাহিনের বাবা মার সাথে আরো দুজন মানুষ। ভীষণ অবাক হয়ে তাকিয়ে আছে সবাই একে অপরের দিকে, শুধু জাহিন আর তার বাবা মা ছাড়া। এনা, আন্টি আপনারা এখানে? নাফিজ: আমারও তো একই প্রশ্ন, তোমরা এখানে তার মানে কিয়াই আমাদের নাফিজের ফিয়ান্সি, অনামিকা। কথাটা শুনে নাফিজ আর কেয়ার মুখটা কালো হয়ে গেল, আর এনার মুখে তো মেঘ ভেদ করে সূর্যের আলো উকি দিলে যেমন আলোকিত হয় ঠিক তেমনটা হয়ে গেল। এবার জাহিনের মা বাবা আর কেয়ার বাবাও অবাক হয়, তবে জাহিনের কোন মনোভাব দেখা যায় না, কারণ তার অবস্থা খুবই খারাপ। বেচারা মুখটা খুলে কিছু বলতেও পারছে না। এনা এখনো নাফিজের ওপর ক্ষিপ্ত অ্যাকসেপ্ট করেনি সে নাফিজের সরি। নাফিজ এনাকে দেখে বুঝতে পারলো এনার মুড, তাই সে নিজে থেকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো এনা? কেয়ার ব্যাপারটা ভালো লাগলো না, তাই সে একটু মায়াবী সুরেই বলল, জাহিনের এই অবস্থা কি করে হলো আঙ্কেল? কেয়ার কথা শুনে নাফিজ এনা বাকি সবাই তার দিকে তাকালো। সবাই ভাবছে মেয়েটার আজ এনগেজমেন্ট, আর আজ জাহিনের এই অবস্থা কতটাই না কষ্ট পেয়েছে সে। শুধুমাত্র কবিতা বেগমেরই মনে হলো কেয়া কোন নাটক করছে, তার চেহারায় বিদ্যমান দুঃখ শুধুমাত্র লোক দেখানো। হাসপাতালে যতক্ষণ ছিল তারা কেয়া এনাকে নাফিজের পাশে একেবারেই ঘেঁষতে দেয়নি। বাসায় ফিরে ভাবছে এনগেজমেন্ট তো কিছুদিনের জন্য পিছিয়ে গেল, কিন্তু মাসখানেকের মধ্যে তো জাহিন সুস্থ হয়ে যাবে, তখন কি করবো? আর এখন তো আরেকটা ঝামেলা বেড়ে গেল, এনে শয়তান মেয়েটা এসে হাজির। কিছু একটা বড় করতে হবে, নয়তো আমল যাবে ছালা, বস্তা ও যাবে। এনা কায়দা করে জাহিনের মাকে দিয়ে কেয়ার মাকে কল করালো। তারপর এনা ওনার সঙ্গে কথা বলে নাফিজকে চাইলো। কবিতা বেগম বুঝতে পেরেছেন কিছু ঝামেলা হয়েছে তাদের মধ্যে, তাই তিনি বললেন, নাফিজ আমার আশেপাশে নেই, আমি বরং তোমাকে নাম্বার দিচ্ছি তার। নাফিজ আর আসাদ সাহেব পাশে বসা ছিল কবিতার। এমন কথা শুনে দুজনেই হতবাক হয়ে তাকালো তার দিকে। আসাদ সাহেব বলতে নিলেন, নাফিজ তো এখানেই, কিন্তু তার আগেই কবিতা তার মুখ চেপে ধরে এনাকে বলল, মামুনি আমি নাম্বার মেসেজ করছি বাই। তারপর মুখ ছাড়লেন আসাদ সাহেবের। আর ততক্ষণে এনাও কল করলো নাফিজকে। আননোন নাম্বার দেখে নাফিজের বুঝতে বাকি রইল না এনাই কল করেছে, তাই সে কল রিসিভ করে উঠে গেল। কি হলো ব্যাপারটা আসাদ? যা দেখছো কবিতা? বুঝতে তো কিছু পারলাম না। আসাদ: তোমার মোটা মাথা দিয়ে বুঝতে পারবে ও না এসব, তুমি শুধু বিজনেসই দেখো। কবিতা: তো বুঝিয়ে দাও ব্যাপারটা। তোমাকে বলেছিলাম না কানাডা আমরা নাফিজের বাঙালি ফ্রেন্ডের বাসা থেকেছি, এনাই সেই ফ্রেন্ড, আর এনা জাহিনের ফুফাতো বোন, সেটা হাসপাতালে গিয়ে তো জানতেই পারলে। কবিতা: সবই বুঝলাম, কিন্তু এনাকে মিথ্যে বলে নাম্বার দেওয়ার উদ্দেশ্য কি? আসাদ: যা তুমি বুঝতে পারছো তাই। মেয়েটা নাফিজকে ভালোবাসে, আমি দেখেছি খুব যত্নও করে নাফিজের। পোশাকটা একটু উশৃঙ্খল কারণ থেকেছে তো বাহিরে। কেয়ার রুম থেকে বেরিয়ে নিচে আসছিল মা। বাবার কথা শুনে স্মৃতিতেই থমকে গেল। চোখ দুটি জ্বালা করছে, কিন্তু কেয়া তো ফুটবল হবার মেয়ে নয়, ভয় পাওয়া তার সাথে যায় না। খুব শীঘ্রই সে সব কাটা সরিয়ে ফেলবে জীবন থেকে, যেমনটা কাল করেছিল। নাফিজ এনাকে আবারও সরি বলেছে থাপ্পড়ের জন্য, কিন্তু এনা এভাবে মানবে না, তাই কাল কফি ট্রিট চেয়েছে। রাতে নাফিজ সাথে দাঁড়িয়ে আচরণ রেলিং ঘেঁষে। আকাশ পানির বৃষ্টি চাঁদটা নেই আজ, তবে আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা বসেছে। মনটা খুব আনচান করছে, অস্থির হয়ে আছে। আচ্ছা, ছোটবেলায় তো বড় আম্মু বলতো মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, সত্যিই কি হয়? তবে কি আমার মাও আছে এই তারাদের মাঝে? আজ খুব ইচ্ছে করছে আবার ছোট হয়ে যেতে। মাকে দেখতে ইচ্ছে করছে, ছবিতে দেখেছি শুধু মা বেঁচে থাকলে নিশ্চয়ই আমায় খুব আদর করতো, মায়ের কোলে মাথায় রেখে হয়তো বলতে পারতাম আমার কতটা কষ্ট জমেছে বুকটার মাঝে। বলতে পারতাম মাকে আমি কাউকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। আর তার কারণ কি জানো মা? তুমি নেই বলে আমি তার মায়ের কাছে বড় হয়েছি, তার ধারণা আমার কারণে সে তার মাকে ঠিক মতো কাছে পায়নি। আচ্ছা মা, তুমি বলো কোন মাকে তার সন্তানদের মধ্যে ভেদাভেদ বৈষম্য রাখিয়ে নাকি সবাইকে সমান আদর করে? বড় আম্মু তো আমাকে আদর করেছে, যত্ন করেছে, তাই বলে কি কেয়াকে দূরে রেখেছে? নাফিজ আনমনেই ভেবে চলছে কথাগুলো, আর তখন তার পিছে খড় করে দরজা খোলার আওয়াজ এলো। কেয়া এসেছে ছাদে। নাফিজ পিছন ফিরে কেয়াকে দেখলো। নাফিজ নিচে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু কেয়া তাকে অবাক করে দিয়ে নাফিজের শার্ট খামচে ধরল। কেয়ার আচমকা এমন আচরণে নাফিজ অপ্রস্তুত হয়ে কিছু বলতে যাবেন, তার আগেই কেয়া বলে উঠল, খুব স্মার্ট হয়ে গেছিস তাই না? মডার্ন মেয়ে, খোলামেলা শরীরে আকৃষ্ট হয়ে গেছিস। নাফিজ অবাক, কেয়া তাকে তুই করে বলছে, অথচ কানাডা যাওয়ার পর তো তুমি করে বলতো, আজ সকালে ও বলেছে আর এখন তুই। তার চেয়ে অবাক হলো তার এমন কথায় সে কি বোঝাতে চাইছে, নিশ্চিত এনাকে ইঙ্গিত করে বলছে।
কি হলো, চুপ করে আছিস কেন? ভুল বললাম? এনার অর্ধনগ্ন শরীর দেখে তো পাগল হয়েছিস না? কেয়া। নাফিজ এবার কেয়ার হাত ছাড়ানোর চেষ্টা করছে সার থেকে, কিন্তু কেয়া আবার সোজা গলা চেপে ধরল। একদম কাছে চলে এলো নাফিজের আর বলল, কি খুব রাগ লাগছে? আমি ধরেছি বলে এখন যদি এনা হতো তো কি করতি? ছাড়ানো বলবি গায়ে গা মিলিয়ে আর কিছু বলার আগেই নাফিজ কেয়ার কোমর ধরে কেয়াকে ঘুরিয়ে রেলিং এ চেপে ধরলো, আর কেয়া রিয়েক্ট করার আগেই আবার এক হাত দিয়ে তার গাল চেপে ধরলো। কেন এত বাজে মন মানসিকতা রাখো সব সময়? কি পাও এসব ভেবে? এসবে কতটুকু শান্তি আসে মনে? তোমার কি মনে হয় না তোমার এমন চিন্তা ভাবনা অন্যায়? নাফিজ অগ্নদৃষ্টি নিয়ে তাকিয়ে কথাগুলো বলছে কেয়াকে। কেয়া যেন বলার শক্তি হারিয়ে ফেলেছে, শুধু অপলক ভাবে দেখছে নাফিজকে। এই প্রথম নাফিজের এমন রূপ দেখলো কেয়া। ছোট থেকে একসাথে বড় হয়েছে, সে এমন নাফিজকে জীবনে দেখেনি, ইনফ্যাক্ট মা বাবাও বোধ হয় দেখেনি। নাফিজের রাগে চোখ দুটো তখনও ভীষণ রক্তবর্ণ হয়েছিল। সে আবারও বলতে লাগলো, কেন করো এমন কেয়া? তুমি কি সবাইকেই ঘৃণা করো, নাকি শুধু আমায় ঘৃণা করো বলে আমার আশেপাশের মানুষগুলোকেই ঘৃণা করো? যদি কারণটা শুধু আমি হয়ে তবে বলে দিয়ে সারা জীবনের জন্য দূর হয়ে যাবো তোমার চোখের সামনে থেকে বলেই নাফিজ হাতে বাঁধন আলগা করে ছেড়ে দিল কেয়া। কেয়া চলে গেল ছাদ থেকে। কেয়া এখন অস্থির দাঁড়িয়ে আছে সেখানেই, আর ভাবছে এখন নাফিজকে দেখছে সে। তবে যাই হোক, এনা তো কিছু একটা করতে হবে। লোপার মতোই কিছু করবে ভাবছে, আর ঠোঁটের কোণে শয়তানি একটা হাসি ঝুলছে। পরদিন সন্ধ্যায় নাফিজ তৈরি হচ্ছে এনাকে ট্রিট দেবে বলে। ব্ল্যাক টি শার্ট আর নর্মাল একটা জিন্স পরনে, চুলগুলো ব্রাশ করা। ফর্সা শরীরে কালো রংটা যেন একটু বেশি আকর্ষণীয় লাগছিল নাফিজকে। কোন রকম স্টাইল ছাড়া ছেলেটাকে স্টাইলিশ লাগছিল। বড় আম্মু নাফিজকে দেখে বুঝতে পারলো কোথাও যাচ্ছে, তাই ডেকে বললেন বাড়ির গাড়ির ড্রাইভার আসেনি আজ, তাই চাবিটা নিয়ে যায়, যেন নিজেই ড্রাইভ করতে হবে। নাফিজ বলল সে গাড়ি নিবে না, এমনিতেই যেতে পারবে। এমনিতেই ও নাফিজের আভিজাত্য বা শৌখিনতা জিনিসটা একদম পছন্দ না, সবসময় সাধারণ মানুষ হয়ে চলাফেরা করে। নাফিজ বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল, সাথে সাথে কেয়া ও গাড়ি নিয়ে পিছু নিল। কবিতা বেগম অনেকবার জিজ্ঞেসও করেছেন কোথায় যাচ্ছে, কেয়া কোন জবাব দেয়নি, শুধু গাড়ির চাবিটা নিয়ে চলে এসেছে। নাফিজ একটা কফি হাউসের সামনে নামলো, তখনই দেখলো এনা ও গাড়ি থেকেই নামছে। এনার পোশাক দেখে নাফিজের আজও বিরক্ত লাগলো, প্রত্যেকবারের মতো তবুও কিছু বলল না। সে ভাবে মেয়েটার মধ্যে কি এতটুকু কমন সেন্স নেই যে এমন পোশাকগুলো কানাডায় চললে ও আমাদের দেশে মানায় না? প্রত্যেকটা মানুষ কত বাজে নজরে দেখছে তাকে, কতটা কামুক নজরে দেখছে। এনা নাফিজকে দেখে এগিয়ে এসে বলল, কি হ্যান্ডসাম, এখানে দাঁড়িয়ে থাকবে না, ভেতরে গিয়ে কফিও খাওয়াবে। কেয়া তখনও গাড়ি থেকে বের হয়নি। নাফিজের ভেতরে যেতে দেখে সে ও গাড়ি পার্ক করে ভেতরে গেল, সাবধানে যেন এনা বা নাফিজ তাকে না দেখে। তারা যেখানে বসেছে তার সামনেই একটা টেবিলে বসেছে কেয়া নাফিজের পিছন দিকে কেয়া, তাই নাফিজ তাকে না ঘুরলে দেখবে না, আর কেয়া ও নাফিজের দিকে পিছন রেখে বসেছে। নাফিজ বলল, কি খাবে বল? এটা কফি হাউস, এখানে কয়েক রকম স্ন্যাক্স ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এনা বলল, আর কিছু লাগবেও না, শুধু কফি না, তোমার সাথে বসে এটাই যথেষ্ট। নাফিজ ওয়েটারকে ডেকে দুটো কফি আর দুটো বার্গার অর্ডার করলো। একটা ওয়েটারকে একটা টসে জিজ্ঞেস করলো, ম্যাম আপনার অর্ডার? কেয়া খুবই ধীর শব্দে বলল, একটা কফি। কথাটা ধীরে বললেও নাফিজের টেবিল পাশাপাশি হওয়ায় সে একটু আওয়াজ পেল। তার মনে হলো কণ্ঠটা খুব পরিচিত। তুমি এখানে কখন এলে? আমি তো তোমার বাসা দেখে এসেছিলাম। কথাটা নাফিজকে একটু বললো, কারণ কেয়া যখন কফি অর্ডার করছিল নাফিজ কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে কেয়াকে দেখে ফেলেছে। কেন আমি এখানে আসতে পারি না? নাকি কফি হাউসটা তুমি বুক করে নিয়েছিলে যে অন্য কেউ আসতে পারবে না? কপট রাগ দেখিয়ে বলল কেয়া, যেন তারা বুঝতে না পারে সে নাফিজকে ফলো করে এসেছে। বাই দা ওয়ে, আমি এখানে আমার কিছু ফ্রেন্ডস এর সাথে দেখা করতে এসেছিলাম। তারা মনে হয় আসবে না? কেয়া: ও আচ্ছা, কিছুটা বিরক্তি নিয়ে বলল এনা। কোন সমস্যা নেই, তুমি আমাদের জয়েন করো, যদি খারাপ না লাগে, নম্র সুরে বলল নাফিজ। সাথে সাথেই এনা নাফিজের হাত ধরে আর কিছু বলতে নিল, কেয়া তখনই সামনে এসে দাঁড়ালো নাফিজে, তারপর চেয়ার নিয়ে বসে পড়ল। এনা প্রচন্ড রেগে যায়, কিন্তু নাফিজের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। নাফিজ আবার কেয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি কি নিবে কেয়া কফি না অন্য কিছু? তোমরা যা নিচ্ছ তাই চলবে। কেয়া: তারপর তারা কফি নিল সবাই একসাথে। এনা চুপচাপ কফি খাচ্ছে আর রাগে নাক মুখ ফুলিয়ে রেখেছে। ব্যাপারটা নাফিজ আন্দাজ করে এনাকে বলল, তোমার কি মুড অফ? এনা কোন জবাব দিল না, তবে কেয়া বিরক্ত হয়ে বলে ফেলল, মুড অফ হবে কেন? আমি আসছি বলে।
এনা এবার ভ্রু কুচকে তাকালো কেয়ার দিকে, তারপর বলল, আমি তোমাকে কিছু বলার জন্য দেখা করতে এসেছিলাম, তবে তোমার মনে হয় কেয়াকে নিয়ে সময় কাটানোর ইচ্ছে ছিল তাই ওকে নিয়ে এসেছো। হোয়াট ননসেন্স! নাফিজ আমাকে কেন নিয়ে আসবে, আমি নিজেই এসেছি, চেঁচিয়ে বলল কেয়া। হে প্লিজ, তুমি কিছু বলতে এসো না কেয়া, আমি নাফিজকে প্রশ্ন করছি, উত্তরটা সে দিতে পারবে। এনা কেয়ার রাগ এবার লিমিট ক্রস করার মতো হলো, তবুও নাফিজের দিকে তাকিয়ে চুপ হলো। নাফিজ দুজনকে এভাবে তর্ক করতে দেখে বলল, তোমরা দুজন প্লিজ থামবে। আর এনা, আমি তোমাকে সরি বলেছিলাম আমার থাপ্পড়ের জন্য, কিন্তু তুমি সরির জন্য কফি ট্রিট চেয়েছো। এসেছি এখানে, যদি কেয়া আসে তো সমস্যাটা কোথায় বলবে আমায়? নাফিজ, আমি শুধু এক কাপ কফির জন্য আসিনি, এখানে এসেছি তোমার সাথে কিছু কথা বলতে, আলাদা একটু টাইম স্পেন্ড করতে। এনা, আমি ওই দিন তোমার থাপ্পড়টা কেন মেরেছিলাম এত তাড়াতাড়ি নিশ্চয়ই ভুলে যাওনি, আশা করি সেরকম কিছু আর কোন দিন ও বলতে চাইবে না। নাফিজ, তুমি কি আমাকে অন্য একটা মেয়ের সামনে অপমান করতে চাইছো? এনা, আমি তেমন কোন কিছুই করতে চাইনি, তবে তুমি এরকম কিছু বলতে বাধ্য করছো। নাফিজ, কি এমন কথা যে এভাবে ঝগড়া করছো তোমরা, যেটা নিয়ে এটা পাবলিক প্লেস, সবাই দেখছে। কেয়া, দেখুক তাতে তোমার কি, তুমি চাইলে যেতে পারো, আমি তো তোমাকে আসতে বলিনি, যেছে কেন আসলে? ও, আমি তো ভুলেই গেছি, তুমি তো আসবেই, নাফিজ এসেছে তাই। তোমার তো আবার এনগেজমেন্ট হয়নি, জাহিন ভাইয়ের তো অবস্থা খারাপ, তাই এখন তো অন্য কাউকে দরকার, আর সেটা তো ঘরে আছে, তাই না? হাস্যস। এনা পুরো কথা বলার আগেই কেয়া এনাকে থাপ্পড় লাগায়। নাফিজ এমন ঘটনায় আশ্চর্য হয় এমন কাজে, আর সাথে সাথে কেয়াকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়, কিন্তু তার আগেই সে হাত নামিয়ে ফেলে। ভাবতে থাকে সে কি করতে যাচ্ছিল। কেয়া তাদের কথা শুনে রাগে ক্ষোভে বেরিয়ে যেতে নিলে নাফিজ পিছন থেকে কেয়ার হাতটা ধরে ফেলে কেয়া হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে, তবুও ছাড়তে পারেনি। এনার রাগে চোখ লাল হয়ে শেষে চলে যেতে নেয়, কিন্তু ফিরে এসে হঠাৎ নাফিজকে ঝাপটে গলা জড়িয়ে ধরে ঘটনার আকস্মিকতায় নাফিজ থ হয়ে যায়। আর কেয়া তখনও নিজের হাতটা ছাড়াতে চায়, কিন্তু নাফিজ তখন ও শক্ত করে ধরে রাখে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাফিজ, প্লিজ আমায় নিজে করে নাও। এনা নাফিজ বাম হাতে কেয়াকে ধরে রাখায় ডান হাত দিয়ে এনাকে সরিয়ে দেয়, আর খুবই শান্ত স্বরে বলে, সরি এনা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শুনে কেয়ার যেন পুরো দুনিয়াটাই ঘুরতে থাকে। কি বললো নাফিজ, সে কাউকে ভালোবাসে? তার নাফিজ অন্য কারো চোখ টলমল হয়ে আসে। এনা আবার ও বলে, ভুল করছো নাফিজ, সে তোমায় ভালোবাসে না, আমি তোমায় ভালোবাসি। ভুল করছো এনা তুমি, আমি জানি আমার বিশ্বাস সে আমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আমি জানি সে আমায় কখনো ফিরিয়ে দিবে না। নাফিজ, তাহলে প্রমাণ হয়ে যাক এখনই কে ভালোবাসে আর কতটুকু বাসে। এনা কেয়া এতক্ষণ নাফিজের এনার কথা শুনছিল, কিন্তু কিছুই বুঝতে পারছে না। হঠাৎ হাতে টান অনুভব হয়। নাফিজ কেয়ার হাত ধরে তাকে সামনে দাঁড় করাইয়া চোখে চোখ রেখে বলতে শুরু করে, কেয়া আমার জীবনে প্রথম ভালো লাগার মেয়ে, ভালোবাসার মেয়ে, মনে আকাঙ্ক্ষা, স্বপ্ন আর আর বাস্তবতায় যদি আমার চাওয়া হিসেবে কোন মেয়ে এসে থাকে সেটাকে বলি তুমি। আমার জানা নেই ভালোবাসার স্বীকারোক্তি কেমন হয়, জানি না কারোর সাথে পথ চলতে হলে তার হাত ধরার অনুমতি কি করে চাইতে হয়, জানি না কারো ভালোবাসা পেতে তাকে কতটা ভালোবাসতে হয়, শুধু এইটুকু জানি আমার জীবনে ভালোবাসার প্রথম নাম বড় আম্মু, দ্বিতীয় নাম বড় আব্বু, আর তৃতীয় নাম হবে আমার জীবন সঙ্গিনী। তুমি কি হবে আমার সেই তৃতীয় ভালোবাসা? হাস্যস, হাস্যস। পুরো কফি হাউস নিস্তব্ধ হয়ে গেছে কেক সেকেন্ডের জন্য। এনা এবার আর দাঁড়িয়ে থাকলো না, সে নিজের পথে হাঁটা দিল একদম শান্ত হয়ে। নাফিজ দুই গালেই হাত রেখে দাঁড়িয়ে আছে, আর বাকি টেবিলের লোকগুলো এখনো তাকিয়ে আছে নাফিজের দিকে। কেয়ার চোখে পানি ছলছল, হয়তো এক্ষুনি গড়িয়ে পড়বে। কিছুক্ষণ আগে কেয়া নাফিজকে কষে দুই গালে দুইটা থাপ্পড় মারে। নাফিজ ভালোবাসে বলছে এজন্য না, ভালোবেসে কখনো বুঝতে যায়নি কেন, তাকে ছেড়ে চলে কেন গিয়েছিল তার জন্য, আর কেয়া তাকে সবসময় অবহেলা করছে তা মুখ বুঝে কেন সহ্য করেছে তার জন্য। এবার সেখানে উপস্থিত সবাই করতালি দিচ্ছে আর বলছে যেন নাফিজ কেয়াকে আবার প্রপোজ করে, তবে সেটা যেন হাঁটু গিরে বলিউড স্টাইলে করে। নাফিজ এবার এক কাপ কফি হাতে হাঁটু গিরে প্রপোজ করলেও, কারণ এইখানে কোন ফুল বা অন্য কিছু পেল না প্রপোজের জন্য। আই লাভ ইউ কেয়া, আই লাভ ইউ টু নাফিজ। 1 মাস পর বাড়িতে হই হই ব্যাপার, পুরো বাড়ি নতুন বউয়ের মতো করে সাজিয়েছে। আজ কেয়া আর নাফিজের বিয়ে। ওই দিন কফি হাউসে প্রপোজের পর বাড়ি এসে নাফিজ আর কেয়া সবকিছু বলে কেয়ার বাবা মাকে। কেয়ার মাতে মহা খুশি হয়েছিলেন, কিন্তু ঝামেলা বাঁধালেন কেয়ার বাবা। তিনি বললেন আগে কেন বলেনি তারা, আর জাহিনের বাবা মাকে কি জবাব দিবেন এনার কথাও তিনি বলেছিলেন নাফিজের জন্য।
সপ্তাহ খানিক তুমুল ঝগড়া হলো কেয়ার আর তার বাবা, তবে নাফিজ চুপ ছিল কারণ সে বড় আব্বুর উপর কিছুই বলতে চায় না, তবে সবটা ঠিক সামলে নেন কবিতা বেগম। শেষ পর্যন্ত ছেলে মেয়ের খুশির কথা ভেবে আসাদুর রহমান ও মেনে নেন সবকিছু আর জাহিনের ফ্যামিলির কাছে মাফ চেয়ে নেন। জাহিন এখন মোটামুটি সুস্থ, তবে কেয়া নিজে গিয়ে সব সত্যিটা বলে দেয় জাহিনকে সে নিজে মেরেছিল লোক ভাড়া করে। জাহিন প্রথমে চুপ ছিল, পরে বলল, হয়তো আমার ভাগ্যে তুমি ছিলে না তাই এত কিছু হলো। আমি ভুলে যাব সবকিছু, ভয় পেয়ে না মাফও করে দিলাম। আমি আসলে তোমার ভালোবাসার অযোগ্য ছিলাম কেয়া শুরু থেকেই, তাই তো তোমার আগেও কয়েকটা মেয়েকে ভালোবাসার নাম করে কষ্ট দিয়েছি। তোমার আর নাফিজের বিয়েতে আমাকে কিন্তু দাওয়াত দিতে ভুল করো না, আর ভালো থেকো। সকাল থেকে বাড়ি ভর্তি মেহমান, কারণ অনুষ্ঠান বাড়িতেই করা হচ্ছে আর মেহমান ও সব নিজেদের। নাফিজ একটা শেরওয়ানি পরেছে অফ হোয়াইট কালারের, মাথায় পাগড়ি, হাতে ঘড়ি আর নাগরা চটি ব্যাস। হঠাৎ পিছন থেকে কেউ নাফিজ বলে ডেকে উঠল। পিছন ঘুরেই নাফিজের উজ্জ্বল মুখটা কালো মেঘের ন্যায় হয়ে গেল। কারণ ডাকটা অন্য কেউ তার বাবা দিয়েছে, তাই সে খুশির মুহূর্তে ও বিষণ্ণ হয়ে গেল। কিন্তু বড় আব্বুর কারণে আর বেশিক্ষণ মন খারাপ থাকলো না। শেষ পর্যন্ত মাফ করে দিয়ে বাবার সাথে ও কথা বলল নাফিজ। আজ সবাই খুব খুশি, বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি। কেয়ার সাজ ও কমপ্লিট কাজেও চলে এসেছে। এখন শুধু বিয়ের কাজ সম্পূর্ণ করা বাকি। কেয়া, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। কে? জানি না, তবে বললো সে নাকি তোমার বান্ধবী। আমি বলছি খালাম্মা বা কাউরে ডাইরেক্ট দিয়ে কইল না, আগে কেয়ার বউ সাজে দেখমু। কাজের বুয়া কথাগুলো বললো কে আর তখনই রুমে ঢুকলো এনে কাজের বুয়া চলে গেল। কংগ্রাচুলেশনস মিসেস কেয়া। ও না, এখন ও তো মিসেস হতে পারোনি। কেয়া হাসি মুখে বলল, হুম হতে পারিনি, তবে হয়তো খুব শীঘ্রই হয়ে যাব। কেয়ার কথা শুনে জয়ী হেসে উঠলো। এনে কেয়া কিছু বুঝতে পারলো না, তাই আবার বলল, কি হয়েছে এভাবে হাসছো কেন? নাকি নাফিজকে না পাওয়ার শোকে পাগল হয়ে গেলে? এনা এবার আরো জয়ী হেসে বলল, আমি না তোমার বাংলা জানি না, তবে তোমার কথা শুনে একটা প্রবাদ খুব মনে পড়ছে, শুনবে? কেয়া একটু অবাক হয়ে তাকালো এনার দিকে। এনা এবার বলল, পিপিলিকার পাখা গজা মরিবার তরে। তুমি কি জানো কেয়ার কথাটা যে সত্যি? হুম, অবশ্যই আমি মানিও এই কথাটা। কেয়া কেয়া আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই এনা তার পাশটা থেকে একটা রিভলভার বের করে কেয়ার দিকে ধরল। কেয়া চিৎকার করতে নিলে এনা বলল, লাভ নেই কেয়া, তোর টাইম এখানেই শেষ। নাফিজকে আমি কখনো তোর হতে দিব না। ভাগ্যিস আর জাহিনের লাইসেন্স করা রিভলভারটা পেয়েছিলাম, অবশ্যই এটা না পেলেও আমি আর তোকে খুন করতে আমি যে করেই হোক। কাজী বিয়ে পড়ানো শুরু করবে বলে নাফিজকে নিচে যেতে বলেছে, তাই নাফিজের কজন বন্ধু উপরে এসেছে নাফিজের রুমে। নাফিজকে নিয়ে তারা নিচে যেতে পা বাড়ায়, আর তখনই খুব জোরে একটা বিকট আওয়াজ হয়। আওয়াজের উৎসটা আসে কেয়ার রুম থেকে। বুঝতে পেরে নাফিজ ছুট লাগায় কেয়ার রুমের সাথে তার বন্ধুরাও। দরজা খুলতেই নাফিজের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসে। কেয়ার নিথর দেহটা নিচে পড়তে থাকতে দেখে আর নাফিজের বন্ধুদের মধ্যে একজন থাকে শান, সে কিছুদিন আগে পুলিশ ট্রেনিং থেকে এসে নিউ জয়েন করেছে। সে কৌশল করে এনাকে পিছন থেকে ধরে ফেলে, আর সাথে সাথে কেয়ারকে হসপিটালে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে সবাই, শুধু শান এনাকে নিয়ে থানায় যায়। মুহূর্তেই বিয়ে বাড়িটা মৃত্যুপুরীতে পরিণত হয়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে কেয়ার বাবা মা, নাফিজের বাবা, কিছু নিকট আত্মীয় আর নাফিজের বন্ধুরা। হঠাৎ নাফিজ হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। থানায় একটা সেলের সামনে দাঁড়িয়ে আছে নাফিজ। এনা সেলের ভেতরে। নাফিজ শানকে বলে, সেলের ভেতরে ঢুকে সাথে শান আর একটা মহিলা পুলিশ। কেন করলে এমন? কেন মারলে কেয়াকে? নাফিজ, কেন করবো না? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে তার হতে কি করে দিতাম? এনা। নাফিজ রাগে ফেটে যাচ্ছে, তবুও শান্তভাবে বলল, আমি তো তোমায় বলেছিলাম আমি কেয়াকে ভালোবাসি, তবুও কেন করলে এমন? আমি সহায় করতে পারবো না তোমায়, ব্ল্যাডিমি। কথা সম্পূর্ণ হওয়ার আগেই নাফিজ ডান হাতে গলা চেপে ধরল এনার। সাথে সাথে শান আটকানোর চেষ্টা করলো নাফিজকে, কিন্তু ব্যর্থ হলো, আর নাফিজ উন্মাদের মতো চিৎকার করতে লাগলে এনার গলা চেপে ধরেই, তোকে আমি মেরে ফেলবো, খুন করে ফেলবো আমার কেয়ার কিছু হলে। বাচ্চা দিব না আমি তোকে। তুই কারো ভালোবাসার যোগ্য না, তুই আমার, তুই শুধু ভালোবাসার অযোগ্য, শুধুমাত্র ঘৃণার যোগ্য। আমি ভাবতাম তোর শুধু পোশাকটাই নোংরা, কিন্তু না, তোর মনটাও নোংরা। তুই তো কেয়াকে গুলি করিস নি, করেছিস আমার প্রাণ পাখিটাকে। ওর কিছু হলে আমি বাঁচবো না, আমি মরে যাবো রে। কেন করলি তুই এটা? আমাকে মেরে ফেলতি, ওকে ছাড়া আমি কি করবো রে? অনেক সাধনার ভালোবাসা কে আমার, কেন করলি তুই এটা? নাফিজ একাধারে কান্না করছে আর চিৎকার করে বলছে, এইগুলো তো বউ এনার গলা ছাড়ছে না।
এনার শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা দেখে শান চিল্লিয়ে আরো দুজন কনস্টেবলকে ডাকলো। তারপর তিনজন মিলে নাফিজকে বের করলো সেল থেকে। আর এনার দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, তাই মহিলা পুলিশটি এনাকে বসিয়ে পানি দিল। নাফিজ এখন অস্থির হচ্ছে না, আর তখনই এর বন্ধ কল দেয় শান। নাফিজের পকেট থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করে। কেয়ার অপারেশন সাকসেস হয়েছে, তবে এখনো সেন্স আসেনি। নাফিজকে নিয়ে শান হাসপাতালে গেল। সবাই রাত পর্যন্ত অপেক্ষা করলো। রাত প্রায় 10টা বাজে কেয়ার সেন্স আসলো। তারপর নাফিজের সাথে বাবা মায়ের সবার সাথে একটু একটু কথা বললো। তখনই শান বলল, কেউ যদি কিছু মনে না করে তো আমি একটা কথা বলবো। সবাই উৎসুক হয়ে তাকালো তার দিকে। এবার সে বললো, যা হয়েছে হয়েছে, অনেক বড় একটা ফাড়া কেটেছে, তাই আমার মনে হয় শুভ কাজটা এখন করে ফেলা উচিত। মানে বর কনে দুজনকে এর ওয়েট করানোর চেয়ে ভালো বিয়ে করিয়ে বাসায় নিয়ে যাবেন নতুন বর বউকে। সবাই ভাবছে ছেলেটা কি পাগল নাকি, এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার সময় আছে। কিন্তু তখনই কেয়ার বাবা বলে উঠলেন, হুন শান, তাই করবো। শাওন এবার বলল, আঙ্কেল সব ঠিক আছে, কিন্তু কাজী। তখনই নাফিজের আরেকটা বন্ধু বলল, আমার চাচু তো আছেই, আমি গিয়ে নিয়ে আসছি। 10 মিনিটের রাস্তা, আমি 20 মিনিটে ব্যাক করবো বলেই চলে গেল। রাত 12টা কেয়ার কেবিনে বসে আছে। কেয়ার পাশে বসে আছে নাফিজ, তার বাবা আর কেয়ার বাবার সাথে কাজী। কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শেষ করলো আর শান গিয়ে মিষ্টি নিয়ে আসলো। সবাই মিষ্টি মুখ করে কেবিন থেকে বেরিয়ে এলো, শুধু কেয়ার পাশে চুপচাপ বসেছিল নাফিজ। কেয়া শোয়া থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু নাফিজ দিল না। উঠতে বললো, কিছু লাগবে? হুম, কিছু বলবো। কেয়া, শুয়ে থেকেই বলো, আমি শুনছি। কেয়া নাফিজকে ইশারা করলো একটু ঝুঁকতে। নাফিজ ওর নিচে ঝুঁকলো। কেয়া আস্তে করে নাফিজের গালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। নাফিজ এবার কেয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিল আর বলল, আমিও খুব ভালোবাসি। সমাপ্ত।